আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাহির, এবং তিনি 2-3টা রেফারেন্স এবং ভায়া হয়ে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমি প্রথমে হোয়াটসঅ্যাপে তিনি আমাকে যখন মেসেজ দেন তখন তিনি রেফারেন্সের কথা বললে আমি যখন কল ব্যাক করি তখন তাকে বলি যে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন। তখন বলল যে আমি আসলে ঘটনা আপনাকে বলবো, আপনি যদি ঘটনার পয়েন্টগুলো লিখে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। এই ঘটনা আমার পক্ষে আপাতত লেখা সম্ভব না। তো মাহির সাহেব হচ্ছেন আমারই এক পরিচিত, অনেকগুলার ভায়া হয়ে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ওইটা ওনার মামার বাসা কেন্দ্রিক একটি ঘটনাটা যখন উনি ক্লাস 4-5 দিকে পড়ে আর কি। তো উনি যখন ক্লাস 4-5 পড়ে তখন এটা 1992 অথবা 3 হবে, কারণ উনি 1998 এসএসসি দিয়েছেন, ইন্টার ম্যাট্রিক দিয়েছেন। তো 1992-3 হওয়ার সম্ভাবনাই বেশি। তো উনি আমাকে বলেছেন যে তখন তো ছোট ছিলাম, তো একটা আজব ঘটনা মামার বাসায় ঘটে গেছে। সেই জন্য তাদের মনে ছিল যে তারা এরকম শুনেছে, ঘটনা ঘটেছে। তারা যায় এবং যাওয়ার পরে সেখানে যেই চিত্র দেখে সেটা অনেকটা আনএক্সেপ্টেবল। আসলে সেদিন তার মামাতো ভাইয়ের ওয়াইফ মারা যায়। তো তারা খবর পায় এরকম যে আসলে ফারজানা মারা গেছে, তোমরা আসো। উনি ছিলেন প্রেগনেন্ট। তো ওনার শরীর উনি বলেছেন যে আমরা জানতাম যে ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তো আমরা ছোট মানুষ, আমরা জানি যে আমার মামাতো ভাইয়ের বাচ্চা হবে। তো ওনার মামা থাকতেন হচ্ছে একটা, যেহেতু সে গভর্নমেন্ট চাকরি করতেন তখন ও রিটায়ারমেন্টটা যান নাই। তো মামার যে কলোনিটা ছিল, আসলে কলোনি না, কলোনির পিছনের দিকে বড় অফিসারদের বাড়ি, পুরান বাড়ি আর কি। সেই পুরান বাড়িটার পিছনে চারিপাশে বিশাল জায়গা, কিন্তু বাসাটা বেশ বড়। দারোয়ান আছে, বড় গেট আছে, পিছনে একটা গাড়ি রাখার জায়গা আছে। আর 20 থেকে 30 হাত দূরে একটা দেয়ালটা ক্রস করলে কলোনি, যেখানে তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা কর্মকর্তাদের ওইটা হচ্ছে ফ্ল্যাট, মানে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হতো। আর যারা বড় অফিসার ছিল তাদেরকে এরকম বাসা দেওয়া হতো। তো তার মামাতো ভাই হচ্ছেন 4টা মামাতো ভাই। বড় যিনি মামাতো ভাই তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তো তারা জানে যে বাচ্চাটা হয়েছে, কিন্তু মারা গেছেন হচ্ছে বাচ্চার মা। কিভাবে মারা গেছেন সেটা তো তখন ছোটবেলায় এত কিছু বাবা মা তাদেরকে বলতো না কিভাবে মারা গেছেন। তো এইটার জটলাটা খোলে হচ্ছে যখন তার ওই বাসায় যায় তখন, এবং যতটুকু বোঝা যায়, উনি যতটুকু ছোট বয়সে যতটুকু বুঝেছে এবং বড় হয়ে যেটা ক্লিয়ার করেছেন আর কি, যে ওনার বাচ্চাটা যখন, ওই মামাতো ভাইয়ের বাচ্চাটা যখন জন্ম হচ্ছিল তখন যে ম্যাটারনিটি হসপিটালে নেওয়া হয়েছিল, সেই ম্যাটারনিটি হসপিটালের যেই নার্স অথবা যারাই কাজ করেছে ডেলিভারি করাতে, তারা বাচ্চাটাকে বের করেছে ঠিকই, কিন্তু ভেতরে নার কাটার বদলে তারা একটু বেশি ভিতরে ডিপে কেটে ফেলে, কিছু একটা কেটে ফেলে, যেটা তিনি প্রপারলি তখনও বলতে পারছিলেন না। প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, কিন্তু এই ব্লিডিংটা তারা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু তাকে কম্পেনসেট করার চেষ্টা করছে না, অথবা তাকে ওই ব্লিডিং হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা যে অ্যারেঞ্জমেন্ট সেটা তাদের ছিল না। তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একটা সময় বিকাল 4টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো হাসপাতালে তখন নিতে আসে, কারণ ওই মুহূর্তে তারা বুঝতে পারছিল না ভেতরের কি অবস্থা। তারা জানে বাচ্চা একটা মেয়ে হয়েছে, এবং ভেতরের কি অবস্থা সেটা তারা জানে না। তো যখন বলল যে আপনারা হাসপাতালের ব্যবস্থা করেন, হাসপাতালে নিতে হবে, রোগীর অবস্থা ভালো না, তখন তারা আসলে হাসপাতালে নিতে যায়। এরা ভিতর থেকেই সম্পূর্ণ ম্যাটারনিটি হসপিটালে যারা কাজ করেছেন তাদের দোষ। তো হাসপাতালে যখন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বুঝতে পেরেছে অবস্থা ভালো না, কারণ উনি একটু শ্যামলা ছিল, তো তার মামাতো ভাইয়ের বউ,
তো তার শরীরটা পুরাটাই সাদা হয়ে গেছে, একদম রক্ত কিচ্ছু ছিল না শরীরে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তো হাসপাতালে নেওয়ার পরে তারা তো আর বুঝতে পারছিল না অ্যাম্বুলেন্স মুভমেন্টের কারণে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো আর বেঁচে নাই। তো তখন ওই ডিটেলস বলতে হলো কী কারণে কি হয়েছে। তো বাচ্চাটা তার মাকে দেখেনি এবং মাটাও তার বাচ্চাটাকে দেখতে পারেনি আর কি। এরপরে তার জ্ঞানই ফেরে নাই। তো পরে লাশ ডেড বডি যখন বাসায় নিয়ে আসা হয়, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তারাও, তার বাবা, তার মা, মানে মাহির ভাই বা তার বাবা, তার মা সবাই মিলে, তার বোনটা তখন ছোট ছিল, একসাথে তখন তাদের মামার বাসায় যায়। তো মামার বাসায় যাওয়ার পরে লাশ বাইরে রাখা ছিল। তো যেহেতু শীতকাল, তো তারা লাশটা বাইরেই রেখেছিল আর তারা প্ল্যান করছিল লাশ নিয়ে যাবে গ্রামের বাড়িতে। ওনাদের বাসার বর্ণনাটা যদি দেওয়া যায় তাহলে ঠিক এইভাবে দেই। তখন বাসা ভর্তি প্রচুর মানুষ, ওনারা পৌঁছাতে লাশের গোসল অলরেডি হয়ে গেছে। কিন্তু গোসল হলে কি হবে, লাশটাকে তারা বাইরে রেখেছে চাপাতি দিয়ে, কারণ তারা ওই মুহূর্তে রওনা দিতে চাচ্ছিল না গ্রামের বাড়িতে। তারা চাচ্ছিল একটু দেরি করে রওনা দিতে, একটু রাতটা গভীর হলে রওনা দিতে। তাহলে গ্রামের বাড়ি পৌঁছাতে গ্রামের বাড়ি হচ্ছে সেই বাগেরহাটে। তো গ্রামের বাড়ি পৌঁছাতে সময় লাগবে 1992-3 এর কথা। তখন এই যে ব্রিজ, এত ভালো যাতায়াত ব্যবস্থা ছিল না। যাতায়াত ব্যবস্থার আসলে উন্নতি হয়েছে, বা যাতায়াত ব্যবস্থার একটা প্রপার ডিস্টেন্স কমে এসছে আসলে 98-99 পরে। তখন এই ফেরি ছিল মোস্ট অফ দ্য টাইম, ইভেন ঢাকা থেকে সিলেট যেতেও অনেক সময় লাগতো। তো এই বাগেরহাট প্রচুর অনেক দূরে। তো তারা এরকম গাড়ি ভাড়া করে, 3-4টা মাইক্রোবাস ভাড়া করে আর হচ্ছে একটা ট্রাক ভাড়া করে। তো ট্রাক, মাইক্রোবাস সবই চলে আসছে, কিন্তু তারা আসলে লাশ নিয়ে রওনা দিতে চাচ্ছিলেন যে এখনই যদি লাশ নিয়ে রওনা দিই তাহলে এই লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় সেই দেখা যাবে ভোরবেলা হয়ে গেছে। এর থেকে হলে একটু পরে রওনা দিই, তাহলে একটু সকাল হলে জানাজাটা দিতেও সুবিধা হবে, প্লাস লোকজন অনেক বেশি পাওয়া যাবে, এরকম চিন্তা করে আর কি। তো মাহির ভাইদের পৌঁছাতে এরকম সন্ধ্যা 7-8টা বেজে যায়। আর লাশ তখন বাসায় তারা নিয়ে এসছে, গোসল করানো শেষ হয়ে গেছে। লাশ তখন তাদের বাসাটার বারান্দায় রাখা। তাদের বাসাটার বর্ণনা যদি আমি স্কোয়ার হিসেবে দিই, তাহলে বাসাটার মেইন গেট দিয়ে ঢোকার পরে গাড়ি ঢোকার যে পাথওয়েটা, গাড়ি বাসা দিয়ে ঢুকে ডান দিকে গাড়ি ঢোকার পাথওয়ে। তো আগেকার দিনের গ্রিলের গেটগুলো যেমন ছিল, 4 কোণা গ্রিলের গেট, সেই গেটের বারান্দাটা বেশ বড়, ওখানে 2টা সোফা রাখা, বিশাল বড় বারান্দা আর কি। সেই বারান্দা দিয়েই ঢুকা যায় বাসার বিভিন্ন রুমে। তো সরকারি বাসা, তো বাসা দিয়েই অনেকটা বাংলো টাইপের, বাট বাংলো না। তো ওই বারান্দা দিয়েই বিভিন্ন রুমে যাওয়া যায়। তো বাসার বাইরেই ওই বারান্দাতেই লাশটা রাখা ছিল। তো বাসার অনেক মানুষজন কান্নাকাটি, একটা ইয়াং বয়সের মেয়ে, মাত্র 26 বছর বয়সে মারা গেছে। এটা মেয়েটা শিক্ষিত ছিল, তার মামাতো ভাইয়ের বউটা শিক্ষিত ছিল এবং ভালো একটা মানুষ ছিল। তো তারা পৌঁছানোর পর তো কান্নাকাটি, সব ভিতরে অবস্থা খুবই খারাপ। তো তাদের বাসার বর্ণনার পিছন দিকে আমি বলেছিলাম অনেক গাছগাছালি ভরা, বেশ বড় বড় গাছগাছালি। তো তাদের বাসার উপরে ছাদের উপরে একটা ছোট্ট রুম ছিল, যেখানে 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যে ভাই, সেই ভাইটার উপরে রুমে থাকতো। বাকি 3 ভাইদের মধ্যে ওই সিঁড়ি বরাবর নিচতলা একটা রুম ছিল, সেখানে থাকতো আরেক ভাই। আর ভেতরে 2টা বেডরুমের মধ্যে, তাদের টোটাল 6টা বেডরুম ছিল ওই বাড়িটার মধ্যে। তার মধ্যে 2টা বেডরুমে থাকতো 2 ভাই। একটা বাথরুম, যেখানে বাথরুম অ্যাটাচ, সেটাতে থাকতো বড় ভাই, যেহেতু সে ম্যারিড ছিল। বাকিটাই তখনও কেউ বিয়ে করে নাই। তো লাশ তো ওখানে রাখা। মাহির সাহেব হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শোনা শুরু করলো বাসার ছাদের উপরে। যারা ছাদের উপরে ছিল, কিছু আত্মীয়স্বজন ছাদের উপরে হাঁটা চলাফেরা করছিল, কথাবার্তা বলছিল। তারা সবাই লাশের সাথে গ্রামের বাড়ি যাবে। তারা হঠাৎ করে চিৎকার দিয়ে বাসার নিচে আসে। এর মধ্যে মামাতো ভাইয়ের যে বউ মারা গেছে, সেই বউয়ের আপন ভাইকে সান্ত্বনা দিচ্ছিল বাসার ছাদের উপরে। ওই বাসার ছাদের উপরে সান্ত্বনা দিচ্ছিল মাহির ভাইয়ের যে আপন মামাতো ভাই, তারই ছোট ভাই, মানে ইমিডিয়েট ছোট ভাই। সান্ত্বনা দিচ্ছিল যে এটাকে অ্যাকসেপ্ট করে নাও, এটা পারিবারিকভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছিল আর কি।
ওরা হঠাৎ করে দেখে বাসার ঠিক পেছন দিক দিয়ে একদম লাস্টে যে দেয়াল, সে দেয়ালটা মানে ওই জায়গাটা ঘাস, মানে কয়েকটা গাছ ক্রস করে ঘাস মারিয়ে তারপরে সে যে দেয়াল, অনেক দূরে দেয়ালটা। তো সেই দেয়ালের পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। ওই পাশ দিয়ে আবার ল্যাম্প পোস্ট ছিল, কয়েকটা ল্যাম্প পোস্ট ছিল। সেই ল্যাম্প পোস্টের আলো ধরে বোঝা যাচ্ছে একটা মহিলা হেঁটে যাচ্ছে। ওই মহিলা পুরা অবিকল হুবহু সেই মামাতো ভাইয়ের বউ ফারজানার মতো দেখতে, অবিকল। ল্যাম্প পোস্টের কারণে বোঝা যাচ্ছে, ল্যাম্প পোস্টের আলোতে পাশ দিয়ে ওইখানে রাস্তাটা মাটির বলতে জায়গাটা মাটির। তো হেঁটে 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 ওই জায়গাটা অনেক হাঁটা চলাফেরা করা হয় শর্টকাট নেওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য অনেকেই এই বাড়ির ভেতর দিয়ে মাঝে মাঝে ঢুকতো। তো ওখানে দারোয়ান আছে, পরিচিতদেরকে মাঝে মাঝে ঢুকতে দিত। তো ওখানে একটা ওয়াকিং পাথওয়ে আর কি। তো ওরা দুজন যখন এটা দেখে তারা তখন অনেকটা চিৎকার দিয়ে বাসার নিচে নেমে আসে। বলে কি হয়েছে? বলে যে আমি এরকম দেখেছি যে ওনারা দেখেছে যে ওই ফারজানা যিনি মারা গেছেন তাকে তারা দেখতে পাচ্ছে ল্যাম্পপোস্টের পিছনে চার কোণায় 4টা ল্যাম্পপোস্ট, ওই ল্যাম্পপোস্ট বরাবর তাকে সে পুরা বাড়িটা মানে ঘুরছে, ওই দেয়ালের পাশ দিয়ে হেঁটে 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 পুরো বাড়িটা তিনি ঘুরছেন। তো তারা খুব ভয় পেয়ে নিচে নেমে আসে, স্পেশালি নিচে যে রুমটা, আর একটা রুম ছিল সেই রুমের কাছে এসে তারা বলতে থাকে যে আমরা এরকম দেখেছি উপরে। তো তারা ভয় পেয়ে যায়, তারা তো প্রাপ্তবয়স্ক, তাদের তো আসলে ভয় পাওয়াটাকে সবাই পজিটিভলি নিয়ে বসে সেই জায়গাটায়, কারণ ওই জায়গাতে একটা মানুষ মারা গেছে। তো কোরআন শরীফ পড়ছিল মাদ্রাসার ছেলে পেলে, তারপরে মাদ্রাসার মুয়াজ্জিন খাদেম, তারা সবাই কোরআন শরীফ পড়ছিল। আসলে সেই মামাটা ওনাদের জন্য অনেক করে বিধায় বাসা ভর্তি তখন ওই মসজিদের লোকরা তখন কোরআন শরীফ পড়ছে, বাসার সবাই তসবির পড়ছিল। তখন বাজে রাত 11টা। বাসার ছাদের মধ্যেও কয়েকজন মুরব্বী বসেছে, চেয়ার দেওয়া হয়েছে ছাদে বসার জন্য মুরব্বীদের। তো শীত তো বাসার ভেতরেও বসা যাচ্ছিল না, এর থেকে ওনারা ছাদের মধ্যে বসেন। ছাদের মধ্যে একটা ছোট্ট একটা জায়গা ছিল যেখানে লাকড়ি দিয়ে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে একটু গরম লাগে। তো তারা ওই জায়গাটায় যেয়ে সবাই কুণ্ডুলি পাকিয়ে বসে। ছাদের ওই এক কর্নারে বাসাটার ঠিক নিচে মাহির ভাইয়ের বাবা যখন ছাদের কর্নারে কথা বলছিল, মুরব্বীরা কথা বলে না, মানে যারা মারা যায় ওখানে তো অনেকেই অনেক কথা বলে, আর পুরো বাসা জুড়ে তো ডিসকাশন চলছে কীভাবে মারা গেছে, তাদের দোষ, তাদের নামে পুলিশের কেস, পুলিশও আসে, পুলিশের কেস, সব কত কিছু চলছে তখনও। এর ওই কানেকশন। হঠাৎ করে মাহির ভাইয়ের বাবা নিচে দেখে যে যেই মামাতো ভাইয়ের স্ত্রী ফারজানা, উনি বাসার পিছনটা গাছের চারিপাশে কেমন একটা ঘুরপাক কাটছে এবং গাছের পাশে চুপ করে বসে আছে, মানে হেঁটে এসে চারিপাশটা হেঁটে এসে গাছের নিচে এসে বসছে। গাছটা ছিল সম্ভবত রাবার গাছ অথবা জাম গাছ, প্রপারলি তার মনে নাই। গাছটা বেশ বড় সড়ো গাছ একটা। তো তার নিজের বাবা সেটা দেখে। তো বাবা কি করে, কাউকে কিছু না বলে বাসার পিছনটা এসে হেঁটে হেঁটে যায় দেখার জন্য। তো পরিষ্কার সেখানে যে দেখে কেউ নাই। তো সবাইকে তিনি বাসায় ঢুকে সবাইকে বলেন যে সবাই দোয়া দুরুদ পড়তে থাকো, বাসায় দোয়া দুরুদ পড়াটা খুব দরকার, কেউ টাইম ওয়েস্ট করো না, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আর সবাই ফারজানার জন্য দোয়া করতে থাকো। ছোট বাচ্চাটাও তো নিয়ে আসা হয়েছে বাসার মধ্যে, ছোট বাচ্চাটা তো একদমই ছোট, সেই বাচ্চাটা তো মাকে দেখে নেই, ওর পাশেই চারিপাশের লোকজন ঘিরে ছিল, তো যাতে ওর ডিস্টার্ব না হয় সেটাও সবাই লক্ষ্য করছিল। তো সব মিলে প্যাচের মধ্যে পড়ে গেছে সবাই। তো ঠিক রাত তখন 12টা, 12:30 তারা মোরলেস সবাই রেডি হয়ে যায় যে এখন তারা রওনা দিবেন। এই ছোট বাচ্চাটাকেও নিয়ে যাওয়া হয় কারণ তখন বাসায় কেউ থাকার লোক ছিল না। তো সবাই মিলেই রওনা দেয় বাগেরহাটের উদ্দেশ্যে। তো যেহেতু মাহির ভাইয়ের বাবা জানতো না তার মাহির ভাইয়ের ইমিডিয়েট ছোট ভাইয়ের পরের দিন পরীক্ষা ছিল এবং তিনি আসলে পরীক্ষাটা দিবে না বলেই রওনা দিয়েছিলেন চিন্তা করে। কিন্তু মাহির ভাইয়ের বাবা বলে যে না, পরীক্ষাটা তোমাকে দিতে হবে, এই পরীক্ষাটা না দিলে সমস্যা, তুমি এক কাজ করো, তুমি থেকে যাও, তুমি কালকে চলে আসিও, পরীক্ষা দিয়ে পরশু দিন চলে আসো, মিলাদের দিন চলে আসিও, এরকমভাবে বলে। তো অনেকটা জোর জবরদস্তি করেই মাহির ভাইয়ের সেকেন্ড মামাতো ভাইটাকে তারা বাসায় রেখে যায়। সাথে ওই বাসায় যে কাজের ছেলেটা ছিল সেই কাজের ছেলেটা সহ এই পুরা বাসাটার মধ্যে তাদেরকে রেখে তারা চলে যায়।
লাশ নিয়ে রওনা দিয়ে দেয়। এখন এতক্ষণ সেই লাশটা তাদের বাসায় ছিল এবং পুরো বাসাটার মধ্যে এতক্ষণ মানুষ ছিল না, একটা মানুষ নাই। যারা এসছে তারা সবাই রওনা দিয়েছে, পুরুষরা ট্রাকে করে রওনা দিয়েছে এবং মহিলারা যারা আছে, যারা গেছে ছোট বাচ্চাটা সহ সবাই ওই ছোট গাড়িতে রওনা দিয়েছে, ছোট ছোট মাইক্রোবাসগুলোতে রওনা দিয়েছে। টোটাল 4-5টা মাইক্রোবাস নেওয়া ছিল। তো মাহির ভাইও তখনও তার মনে আছে যে মাহির ভাইও রওনা দিয়েছে তার নানার বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে তারা লাশ নিয়ে যাচ্ছে বাসাটার মধ্যে। আপনি যদি চিন্তা করেন, আমি আপনাকে জাস্ট একটু চিন্তা করার জন্য বলছি, যদি আপনার কোনো আত্মীয় বাসায় মারা যায় এবং সে মারা যাওয়ার পর তার লাশটা রাতের বেলা নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে, গ্রামের বাড়িতে অনেক দূরে, পুরো বাসাটাকে আপনার বাসাটার মধ্যে আপনাকে একা রেখে যাওয়া হয়, তাহলে আপনি কিভাবে জিনিসটাকে ফিল করবেন? জিনিসটা কীভাবে ফিল করবেন? তার মনের মধ্যে তো এমনিতেই ভয় ঢুকে আছে, এমনিতেই তিনি একটা ঝামেলা তিনি দেখেছে। রাত তখন তারা 2টা বা 1টা-1:30 বাজে, তারা ঘুমাচ্ছিল না, গল্পের বই পড়ছিলেন। চিন্তা করছিলেন কিছুক্ষণ গল্পের বই পড়ে মেইন বই পড়বেন, কারণ সারাদিনে মারা যাওয়ার কারণে এদিক সেদিক হাসপাতালে যাওয়ার কারণে পড়াশোনা হয় নাই। তো তারা চিন্তা করে যেহেতু আছি বাসায় পড়তে থাকি। এর মধ্যে কাজের ছেলেটা সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে গেছে, অনেক কাজকর্ম করেছে। আসলে এইসব জিনিসের কাজের ছেলেদের উপরে বেশি প্রেশার যায়, এই দোকানে যাওয়া, এইখানে পাঠানো, তাদের আশেপাশে বাসার আশেপাশে দোকানপাট নাই, অনেক দূরে যেতে হয়। ছেলেটা গেছে টায়ার্ড হয়ে, ছেলেটা বাসায় ঘুমায় গেছে তার, এবং একই রুমের মধ্যে তারা ছিল। যে রুমে বাচ্চাটা ছিল তাদের বড় মাস্টার বেড, সেই রুমের সেই বাচ্চাটা যে জায়গায় ছিল সেই জায়গায় তারা ঘুমিয়েছে। ওই মেয়ে ছেলেটাকে বলেছে তুই ঘুমা সোফার মধ্যে, আমি খাটের মধ্যে ঘুমাচ্ছি। তো পুরো বাসাটা তো তালা দেওয়া, লক করা। ওই দারোয়ানটা ছিল বাসার বাইরে। দারোয়ানটা ওই সময় আসলে রাতের বেলা সেদিন ছিল কি ছিল না সেটা তারা জানে না। মাঝে মাঝে সেই লোকটা গেট লক করে এদিক সেদিক চলে যায়, ঘুরতে ঘুরতে চলে যায়, বা পরের দিন সকালবেলা আসে, এরকম মাঝে মধ্যে হয়েছে। তো যদি দারোয়ানটা থাকতো সেও আসতো দিক সেদিক পড়তে। তার এই বাসার মধ্যে কোরআন শরীফ যারা পড়ছিল তারা আসলে 1টার দিকে কোরআন শরীফ পড়ে চলে যায়, বলে যায় আমরা পরের দিন সকালবেলা আবার আসবো। তো তারা কোরআন শরীফ পড়ে চলে গেছে রাত্রে 1টায়। হঠাৎ করেই গেটের মধ্যে নক নক শব্দ। এই ধরনের কেসগুলোতে যারা বাসায় মানুষ মারা যায়, এই চোর ডাকাতের চোখ থাকে, নজর থাকে বাসায় ডাকাতি করবার জন্য। হঠাৎ করে দরজায় নক নক শব্দ। তাদের যে তালাটা ছিল তালাটা দিয়ে গেট কেউ বাড়ি দিচ্ছে খোলার জন্য। তো পুরো বাসাটা অন্ধকার। তারা যে রুমে ছিল সেই রুমে তারা লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলেন, তারা ভয় পাচ্ছিলেন। তো তাদের বাসার যে কাজের ছেলেটা ছিল, কাজ করতো, ছেলেটার নাম ছিল সোহেল। এই সোহেল উঠ তো, এই উঠ। তো সোহেল তো সারাদিনের অনেক টায়ার্ড, ও কোনো মতে ওঠে। এই যা তো দেখতো দরজার কে নক করে। সোহেল বলে যে ভাই আমি একা যাবো না, আপনি আমার সাথে চলেন। ও ঘুমের তালে চোখ কসলাতে কসলাতে গেটের বাইরে যায়, দেখে কেউ নাই। অথচ গেটটা তখন কেউ খুবই জোরে জোরে নক করেছে। তো ওই গেট যেহেতু কেউ নাই, তারা কি করে বাইরের যে লাইটটা, যেই জায়গায় লাশ রাখা ছিল সেই জায়গায় তারা লাশের যে খাটিটা, তখনও মসজিদের খাটিয়াটা ফেরত দেওয়া হয় নাই। তো মসজিদের খাটিয়ার উপরে যে কফিনটা খাটিয়ার উপরে রাখা ছিল, এবং ওইখানে তারা কোনো জানাজা দেয় নাই। জানাজা দেবে একদম গ্রামে নিয়ে। তো ওইখানে তারা ওই যে জায়গাটায় লাশের খাটিয়াটা ছিল, সেই লাশের খাটিয়াটা ক্রস করার সময় তার বড় ভাইয়ের রুম পড়ে। বলেছিলাম না যে বাসার মধ্যে ঢুকতেই বড় বারান্দা, প্রতিটা বারান্দা দিয়ে প্রতিটা রুমে যাওয়া যায়। মাঝখান দিয়ে ঢুকে ডাইনিং স্পেসে ঢোকা যায়, ডাইনিং স্পেস থেকে সরাসরি রান্নাঘরে যাওয়া যায়, আবার ক্রস করে একদম সোজা রুমে বাম দিয়ে গেলে মাস্টার বেডরুম, এরপর একটা ড্রয়িং রুম, এরকম আর কি। সরকারি বাসা তো ডিফারেন্ট প্ল্যানিংয়ে, অনেক আগের তৈরি বাসা। তো তার বাসায় যে ওইখান দিয়ে যাওয়ার সময় তার ভাইয়ের রুমটা খোলা ছিল, তার বড় ভাইয়ের রুমটা খোলা ছিল। তো মাহির ভাই বলেন যে আমার এখনও মনে পড়ে, আমরা যখন বাগেরহাট থেকে আসার পর যখন জিনিসটাকে আমরা অনেক কিছু মিলানোর চেষ্টা করি, তখনই আমরা আসলে বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে আমাদের সাথে। বলে যে উনি যখন চেক করলো কেউ নাই, তখন তারা একসাথে ওই রুমটা ক্রস করার সময় তিনি দেখেন যে তার ফারজানা ভাবি ওই খাটের উপরে, খাটটার একটা পোর্শন দেখা যায় ওই রুমটা ক্রস করার সময়,
খাটের উপরে চুপ করে নয়া বধূরা যেভাবে বসে থাকে ঠিক সেভাবেই ওই খাটের উপরে চুপ করে মাথা নিচু করে বসে আছে। রুমের লাইটটা জ্বালানো। রুমের লাইটটা তারা বন্ধ করেছে কিনা সেটা তার মনেও ছিল না। তার মনে ছিল যে আশপাশের রুম সব বন্ধ করা ছিল, লাইট বন্ধ করা ছিল, কিন্তু ওইটা যে বন্ধ করা ছিল কি ছিল এটা তার মনে নাই। যে মাঝখানে বসে আছে এবং সেই জায়গার থেকে তিনি পরিষ্কার তার ভাবিকে দেখতে পাচ্ছে। এটা দেখার পর তিনি খালি ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে সামনে যা রুমে যা তাই রুমের দরজাটা বন্ধ করে দেন। এরপরে সারাটা রাত তার কাছে মনে হচ্ছে ছাদের উপর কেউ হেঁটেছে এবং কিছুক্ষণ পরপরই তার মনে হচ্ছে জানালা দিয়ে কেউ উকি দিচ্ছে এমন জায়গাটা দিয়ে। জানালাটা বন্ধ করার পরও মনে হচ্ছিল যে পাশ দিয়ে যেন কেউ উকি দিচ্ছে, জানালাটা খোলার চেষ্টা করছে। জানালাটা কাঠের ছিল এবং জানালাটা খুললেই ওই বাচ্চাটা যে জায়গায় শুয়েছিল, বাচ্চাটা ঠিক ওই যে জায়গাটা শুয়েছিল ওই বরাবর জানালাটা। এর অন্য কোনো জানালার মধ্যে নক না, কিন্তু মনে হচ্ছিল যে এই জানালা দিয়ে কেউ এখনই এসছে, একটু উকি মেরে গেল, এখনই হয়তো আবার নক করবে। তাই তিনি খুব ভয়ে কাঁপতে থাকেন, ভয় পেয়ে গেছিলেন। ভাগ্যিস ভালো তার বাবা মার রুমে ফ্রিজ ছিল, তখন তার বাবা মার রুমে ফ্রিজ ছিল। সেই ফ্রিজের ভেতর থেকে পানি বের করে পানি খাচ্ছে এবং হাত পা তাদের খুবই কাঁপছে, মানে তারা আসলে নিতে পারছিল না। পুরো বাসাটা ঠান্ডা হয়ে ছমছম করছিল। মনে হচ্ছে এই মুহূর্তে কেউ আসে তাদেরকে ধরবে বা কেউ তাদের সামনে আসবে, ধরবে, তাদেরকে খুন করবে। এই জিনিসগুলো তখন মাথায় আসে না। মাথায় এসছে এখনই যদি সামনে কেউ চলে আসে হুট করে, তখন কি হবে? কারণ কেউ কখনো এইসব গায়েবী জিনিস দেখতে চায় না। অনেক কথা বলে, দেখতে চায় না। তো ছেলেটা অনেক ভয় পাচ্ছিল। রাত্রে 3:30 4টার নাগাদ ফজরের আজান হয় 5টা 5:30, শীতকাল তো 5টা 5:30 6টার দিকে ফজরের আজান হবে, এরকম টাইম আর কি। তো রাত্রে 3:30 বাজে, গভীর রাত তো বড় তো শীতকালীন, গভীর রাত, কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড শীত পড়ে গেছে। এবং ওই দিন শুরুতে রাতের বেলা এত শীত ছিল না, মিড নাইটে রাতে 3টা 4টার দিকে ভোরের যে ঠান্ডাটা সেটা লেগে গেছিলো তাদের। তখন লেপ টেপ গায়ে দিয়ে শরীরের জাম্পার পরে লেপ গায়ে দিয়ে তিনি শুয়েছিলেন। ওই কাজের ছেলেটাকেও তিনি দিয়েছেন গায়ে দেওয়ার জন্য, কারণ ছেলেটা শীতে কাঁপছিল, হচ্ছিল না ওর কাঁথায়। তো সে ওকে একটা লেপ দেয়। তো তারা লেপের ভিতরে মাথা নিয়ে, লেপের ভিতরে মাথা ঢুকিয়ে শুয়েছিল যে এখন যে অবস্থা, এখন আমি আর মাথা তুলব না। কোনো মতে সে ঘুমাতে পারলো না। মনে হচ্ছিল ছাদের উপরে কেউ হাঁটছে, ছাদ থেকে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে কেউ নামছে। নিচে নেমে দরজা, তাদের যে রুমটা আছে সেই রুমটা দিয়ে একটু উকি দিল। তাদের আবার রুমের সিট কিনেছিল নষ্ট, রুমটা দিয়ে হয়তো বা কেউ উকি দিল, রুমটা ফাঁকা করে কেউ উকি দিল, কেউ হেঁটে তাদের ডাইনিং স্পেসে চলে গেল। এই শব্দগুলো একটা বাসায় আপনি যদি থাকেন, কোনো ফিজিক্যাল মুভমেন্ট থাকলে এই শব্দগুলো আপনি পাবেন। তিনিও পাচ্ছিলেন। মরা বাসা, মারা গেছে, ভয়টা বেশি লাগছিল। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল, একদম ভোরবেলা ফজরের আজান হচ্ছে। তো এই সোহেল যে তাদের কাজের ছেলেটা ছিল, ওই ছেলেটা আবার নামাজে ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তো ছেলেটা। এখন ছেলেটা যাবে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। এত ঝামেলা, এত ঝক্কি ঝামেলার মধ্যেও ছেলেটা ফজরের জন্য ওঠে এবং তাকে ডাকে যে ভাই আপনি চলেন ফজরের নামাজটা পড়বেন। তো আপনি একা থাকবেন? তো উঠছিল না, বলে যে আপনি একা থাকবেন। তখন সে একটা সময় বলছে চল আমি যাব। তখন বাসাটা তালা দিয়ে তারা ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। মসজিদ থেকে তারা একজন হুজুরকে বলে যে আমাদের সাথে আপনাদের যেতে হবে, চলেন, বাবা বলছে কোরআন শরীফ পড়তে হবে, আপনারা চলেন। ওখান থেকে আরও কয়েকজন হুজুর এবং কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে আসা হয়, নিয়ে এসে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এরপরে ওই দিন রাত্রেবেলা তারা আর কোনো কিছু ফেস করেনি। ওই দিন রাতে তাদের মনে হয়েছিল যে বাসার মধ্যে হয়তো ডাকাতি হবে, চুরি হবে, কোনো একটা কিছু হবে। মনে হচ্ছে ছাদের উপরে কেউ হাঁটছে, খসখস করে জুতা দিয়ে খসখস করে হাঁটার শব্দ, কেউ যদি জুতা ছেঁচড়িয়ে হাঁটে সেরকম শব্দ পাওয়া যাচ্ছিল ছাদের উপরে। আর কোনো ফিজিক্যাল মুভমেন্ট যেটা আমি বলেছি রুমের মধ্যে হচ্ছিল, মনে হচ্ছিল যে তার ভাবি যেভাবে হাঁটে ঠিক সেভাবেই কেউ একজন বাসার ভিতর হাঁটছে। কে হাঁটছে সেটা তো আর সম্ভব না বলা। তারা সারা রাত এটা নিয়ে এই সাফার করার পর পরের দিনের বেলা সারাদিন ঘুমিয়েছে। এদিকে 4টা মাইক্রোবাস
একটা বড় ট্রাক। তো বড় ট্রাকের মধ্যে যে ডেড বডিটা নেওয়া হয়, তখন তো এরকম ফ্রিজিং ভ্যান ছিল না, আর যে শীত পড়েছে ফ্রিজিং ভ্যানের দরকারও ছিল না। তো তারা এরকম লাশ যারা ওই ট্রাকের মধ্যে উঠেছে, সব পুরুষ মানুষরা ট্রাকের মধ্যে উঠেছে, মাহির ভাইও ট্রাকের মধ্যে উঠেছে, সবাই ট্রাকের মধ্যে, ওই কয়েকটা বাচ্চা সহ ট্রাকের মধ্যে তারা ওঠে, এবং মহিলারা এবং যারা মহিলাদেরকে আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা গাড়িতে দুইটা করে ছেলে তারা বসিয়ে দেয়। একটা গাড়ি মোটামুটি খালি আসে, খালি যায় তাদের সাথে, কারণ যারা ট্রাকে যাচ্ছে তারা যেন ওই গাড়িতে করে চলে আসতে পারে। আপনাদের এবার মনে আছে কিনা আমি বলি, 5 টনের যে ট্রাকটা আপনারা দেখতে পান সেটা একটু বড়, বেডফোর্ডের যে ট্রাকগুলো দেখা যায় ঢাকা শহরে, বাংলাদেশে হলুদ কালারের 5 টনের যে ট্রাকটা ছিল সেটা কিন্তু বেশ বড়। তারা আসলে 5 টনের ট্রাক ভাড়া করেনি, তারা ভাড়া করেছিল 3 টনের ট্রাক। ওইটাও একটু ছোট, নিচু, একটু চ্যাপ্টা টাইপের, ওইটা এখন আর দেখা যায় না। ওইটা 3 টনের ট্রাক ছিল, তারা ওইটা ভাড়া করে, কারণ 5 টনের ট্রাক ভাড়া করতে পারছিল না আর কি, সবাই চলে গেছে দূরে। তো তারা রওনা দেওয়ার পরে এরকম রাত্রে 1টা-1:30টার দিকে যে গাড়িটাতে মানুষ একটু কম ছিল, 3 নম্বর গাড়িটা, 4 নম্বর গাড়িটা মোরলেস খালি ছিল, ওটা শুধুমাত্র 2জন পুরুষ মানুষ ওটাতে করে যায় রাস্তা দেখায় নেওয়ার জন্য। তখন জিপিএস ছিল না, ম্যাপ দেখে দেখে, রাস্তার সাইন দেখে দেখে পৌঁছাতে হতো। আর আরেকটা গাড়িতে ওখানে 3-4 জন মহিলা ছিল, আর 2 জন হচ্ছে পুরুষ মানুষ ছিল। যেই লাস্টের গাড়িতে 2 জন পুরুষ মানুষ ছিল, ওইটাতে কোনো মহিলা মানুষ ছিল না। আর যারা 2 জন ভদ্রলোক ওই গাড়িতে ওঠে তারা হচ্ছে ফারজানা আপুর মা এবং মাহির ভাইয়ের মামা। তারা 2 বেয়াই মিলে ওই গাড়িতে ওঠে, আর ওই গাড়িতে কেউ ছিল না। তারা চেয়েছে তারা একটু আলাদা করে রিল্যাক্স হয়ে লাশ নিয়ে তারা বাড়িতে যাবে। তো প্রত্যেকটা গাড়ি এরকম একসাথে করেই ছিল, ট্রাক সহ। ট্রাকটা ছিল একদম শেষের দিকে, গাড়িটা সবগুলো আগে ছিল। তো যেই গাড়িতে শুধুমাত্র 2 বেয়াই ছিল, মানে মাহির ভাইয়ের মামা এবং মাহির ভাইয়ের মামার বেয়াই আর কি, ফারজানা আপুর বাবা, তারা 2জন কথা বলতে বলতে একটার সময় ঘুমিয়ে পড়ে। তো ফারজানাপুর বাবা জাস্ট এতটুকু বলেছে যে আমার কাছে মনে হচ্ছে রাত্রে 2টা-2:30টার দিকে আমার মাথা যেভাবে ফারজানা বুলিয়ে দিত, সেভাবে কেউ আমার মাথাটা পেছন দিক দিয়ে বুলিয়ে দিয়েছে। ওই গাড়ি মাইক্রোবাসের পেছনে কোনো মানুষ ছিল না, সে পেছনে শুধুমাত্র ট্রাকটা ছিল, লাশবাহী ট্রাকটা ছিল, পেছনে কোনো মানুষ ছিল না। মনে হচ্ছিল যে এখনই সে আদর করে বলবে যে বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কি করো। মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, এবং হাত বুলানোর সময় যেটা শুনে কান্না করতে করতে, আসলে তাদের সবার মাঝে মাথাটা খারাপ হয়ে যায় কান্না করতে করতে। কেউ একজন কান্না করছে, বলছে যে আমি ছেড়ে যেতে চাচ্ছি না, এরকম কিছু একটা তিনি বলেছেন। যে ওয়াইফটা এরকম, যে যিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সে কান্না করতে করতে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু ওই গাড়িতে কেউ ছিল না। পরে তিনি মাথা ঘুরিয়ে দেখে গাড়িতে কেউ নাই। ওই লাশের যে ট্রাকের লাইটটা গাড়ির পেছন দিক দিয়ে পড়ছে, পেছনে যে ট্রাকটা আছে সেটা দেখা যাচ্ছে, এবং মাথার মধ্যে টুপিওয়ালা মানুষজন সবাই ট্রাকের উপরে আছে সেটাও দেখা যাচ্ছে। তো তিনি আর কিছু করলেন না, কাউকে কিছু বললেন না, বাড়িতে পৌঁছান তারা। বাড়িতে পৌঁছাতে বাগেরহাটে তারা পৌঁছাতে সকাল 9টা বেজে যায়। 9টা-10টার দিকে তারা পৌঁছায়, এবং পরে দুপুরবেলা ওইখানকার স্থানীয় মসজিদে তাদের ওখানে স্কুল প্রাঙ্গণে জানাজা হয়। স্থানীয় প্রায় একটা মসজিদ আছে, মসজিদের মতোই পাশে স্কুল। জানাজা হওয়ার পরে লাশ দাফনস্থ করা হয়। এই পুরাটা লাশ মারা যাওয়া থেকে শুরু করে এই সম্পূর্ণ কেসটা ওই দিন জুড়েই, এরপরে কেউ কোনোদিন কোনো কিছু ফেস করে নাই। খালি ওই পাগলামো করেছিল হচ্ছে মাহির ভাইয়ের মামাতো ভাই, সে একটু পাগলামো করেছিল, এছাড়া তেমন কেউ কিছু বোঝেনি, দেখেনি। সে মাঝে মাঝে ছাদে যেত ফারজানা আপুকে দেখার জন্য, যদি দেখা দেয় এরকম করতো আর কি, পাগলামি করতো। বাচ্চাটা ছোট ছিল, আর অল্প বয়সে তার স্ত্রীকে হারিয়েছে, তার মধ্যে একটা পাগলামি নেচার চলে এসেছিল। পরে সেটা ঠিক হয়ে যায় অনেক পরে তো তাকে একটা বিয়ে করিয়ে দেওয়া হয় 5 বছর পর। ফারজানা আপু মারা যাওয়ার 5 বছর পর, যখন ওই মেয়েটার বয়স যখন 5 বছর, তখন তাকে বিয়ে দেওয়া হয়। তো এইটা ছিল মাহির ভাইয়ের ঘটনা। মাহির ভাই বলেছেন যে আসলে অনেক সময় অনেক কিছু লাইফ পাল্টে দেয়। এরপর থেকেই হচ্ছে
ওই মাহির ভাই মামাতো ভাই যে দ্বিতীয় জন, সে একদম 5 ওয়াক্ত দাড়ি টাড়ি হয়ে একবার একাকার অবস্থা, তিনি অনেকটা চেঞ্জ করে ফেলেছেন নিজেকে। তিনি এখনও বলেন যে আমার এখনও পায়ের শব্দ মনে হচ্ছে যে ভাবি হেঁটে যাচ্ছে। বা ওনার ভাবির হচ্ছে ডান পায়ে একটা নুপুর পরা থাকতো, ফারজান আপু, একটাই নুপুর পরা থাকতো, সেই নুপুরটা মাঝে মধ্যে যেরকম শব্দ করতো মনে হচ্ছে যে বাসার ভিতরে কেউ শব্দ করে তার ভাবি হেঁটে যাচ্ছে, এই কেউ হয়তো ফ্রিজটা খুললো। এটা শুধুমাত্র তারা সেদিনই বুঝেছিল, এরপরে আর কখনো তারা জিনিসটা নিয়ে ফিল করে নাই, বোঝেও নাই কখনো। হয়তো মানুষ বেশি ছিল, বোঝা দায় হয়ে গিয়েছিল, কেউ হয়তো বা পরে আর ফিলই করে নাই, কারণ আজকে মারা গেলে কালকে 4 দিন পরে মিলাদ হয়। মিলাদ হওয়ার পর থেকে, যাই হোক, ওইটা মিলাদটা কোনো রিজন না, রিজন হচ্ছে ওই দিনের পর থেকে তারা আর কোনো কিছু ফেস করে নাই। দুই পাশ থেকেই তাদের কাছে মনে হয়েছিল যে লাস্টের একটা উপস্থিতি তারা পাচ্ছে এবং ফারজান আপুর উপস্থিতি পাচ্ছে। মুরব্বীরা যারা মহিলারা গাড়ির মধ্যে ছিল তাদেরও মনে হচ্ছিল হয়তো তাদের আশপাশে কেউ আছে, তারা এটা ফিল করেছে। সব কিছু ম্যাচ করানোর পর মাহির ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। এবং আমি আপনারা যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে শুনছেন, আমাদের কিন্তু আরও ঘটনা আছে, শেষ পর্যন্ত জাহিদ ভাইয়ের ঘটনা আছে। যারা আমাদের সাথে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের লিঙ্কটি সবার মাঝে ছড়িয়ে দিন। একজন ভাইয়ের কথা বলতে চাই, শেয়ার করতে চাই, নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভাই আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম আলিফ ভাইয়া, গত রমজান মাসের প্রথম সপ্তাহে আমার একটি ঘটনা শেয়ার করা হয়েছিল, যেখানে আমার জীবনের করুণ পরিণতির কথা শেয়ার করেছি। গ্র্যাজুয়েশন পাশ করে 4 বছর যাবৎ বেকার অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরেছি। আশানুরূপ কোনো কিছুই হচ্ছিল না আমাকে দিয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার প্রোগ্রামে আমার ঘটনা প্রচারের পরের সপ্তাহে আমি দেশের একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি কোনো প্যারানর্মাল বিষয়ে যাচ্ছি না, হয়তো আপনাদের কারো না কারো তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমি ভাইয়াকে বলি যে আমি আপনার নাম প্রকাশ করলাম না, কিন্তু আপনাকে একটা অ্যাডভাইস দেই যে আপনি এসব এটা অনেকটা শিরকের মতোই। আমাদের এখানে ঘটনা যাওয়ার কারণে আপনি চাকরিতে পেয়েছেন, জিনিসটা কিন্তু তা না। আপনার ভাগ্যেটা লেখা ছিল, আল্লাহ এইভাবে এটা সেট করেছেন। আমাদের দোয়াটা হয়তো বা আমাদের দোয়া করাটা একটা আপেক্ষিক বিষয়, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছেন এইভাবে যে আপনি যেভাবে চাকরি পাবেন আল্লাহ চাইলে সেভাবেই হবে। আমাদের এখানে ঘটনা পাঠানোর পরের সপ্তাহে চাকরি হয়েছে, সেটা একটা কোইন্সিডেন্স। সেটা আমি এটাকে শিরকের লেভেলে নিতে চাই না আর কি। তো এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আপনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের এখানে আপনার ঘটনা এসছে এবং আপনি আমাদেরকে মনে করে জিনিসটা বলেছেন। আপনার ইমোশনসটাকে আমরা মানে রেসপেক্ট করি এবং যেহেতু আপনি ঘটনা পাঠিয়েছেন, আপনার কাছ থেকে আরও ঘটনা এক্সপেক্ট করি। তো যাই হোক, আমি এটা জাস্ট বলার জন্য বলা। আপনি যেহেতু আমাদের এপিসোড শোনেন, এই জন্যই আপনাকে উদ্দেশ্য করে বললাম। চলে যাব পরবর্তী ঘটনায়। আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই শিক্ষণীয়। এই কারণে এই ঘটনাটি আমি আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনা হিসেবে রেখেছি। এই ঘটনাটি নিয়ে আমি একটু কথা শুরুতে বলে দিতে চাই প্রিয় লিসেনার্স। এই টাইপের ঘটনা আমার ধারণা আপনারা কেউ কেউ আগে শুনেছেন, আমিও এরকম ঘটনা শুনেছি, তবে স্পেসিফিকভাবে শুনিনি। তবে এতটুকু শুনেছিলাম এটি পাকিস্তানের কোনো একটা জায়গায় ঘটেছিল এবং এটি বাংলাদেশে বিভিন্ন সময় আলোচিত হয়েছে। বিশেষ করে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যারা তাবলিগ জামাতের সাথে যুক্ত আছেন, ওনাদের মুখে এই টাইপের ঘটনা আমি বেশি শুনেছি। হয়তোবা কোনো ব্যক্তি বলেছেন কারো কাছে, এরপর বিভিন্ন মানুষের মাধ্যমে শিক্ষণীয় বিষয়টি সকলের সামনে উপস্থিত হয়েছে। চলুন শুরু করি সেই ঘটনাটি। কি আছে এই ঘটনার মধ্যে আর কি শিক্ষণীয় ব্যাপার এর মধ্যে রয়েছে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তার তাহিয়া শারমিন সন্না, কুমিল্লা থেকে। আর এই ঘটনাটা ওনার বড় ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে শোনা। ওনাদের এলাকার পাশের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ রয়েছে, যেটা একই সাথে মসজিদ, এতিমখানা, মাদ্রাসা এবং তাবলিগ জামাতের বড় একটা কেন্দ্র, যেটা মার্কাজ মসজিদ অনেকে বলে আর কি, সেটা আর কি। এটা কুমিল্লার মধ্যে অনেক বড় একটা জায়গা, বিশেষ করে এই বিষয়ের জন্য। তো তাবলিগের দাওয়াতের কাজ শিখতে বা দাওয়াত দিতে এই মসজিদে ভিন্ন দেশ থেকে অনেক সময় মুসলিম
পুরুষ সদস্যরা এখানে আসেন, তেমন একজন ভাই এসেছিলেন পাকিস্তানের করাচি থেকে। সেই ভাইটির নাম শেখ সাইদ আলী, আর ঘটনাটি তার কাছ থেকেই পেয়েছিলেন এই ডাক্তার তাহিয়া শারমিন স্বর্ণার ভাইয়ের এক বন্ধু। তো আমরা ঘটনাটি শেখ সাইদ আলী ভাইয়ের জবানিতেই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি শেখ সাইদ আলী পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণ করাচির অন্তর্ভুক্ত আরামবাগ নামের এলাকার বাসিন্দা। সেখানে একটি স্থানীয় মসজিদে মুগাসসিল হিসাবে কাজ করি তথা মাইয়াতদের গোসল করানোর দায়িত্ব পালন করি। এই কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হই। যেমন গোসল করানোর শুরুতে দেখা যায় মৃতের চেহারা স্বাভাবিক, কিন্তু কাফন পরানোর সময় দেখি চেহারা একেবারে অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে কালো কুচকুচে হয়ে গেছে। তখন মনটা খারাপ হয়ে যায়, না জানি এই মুর্দার সাথে কি আচরণ হতে যাচ্ছে কবরে। আবার কখনো এমন আলামতও আমি দেখি যে লাশের গালে, পিঠে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, যদিও বা লাশটির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। আবার কারো কারো চেহারা দেখি আলোকিত, যেন নূর বের হচ্ছে চেহারা এবং শরীর থেকে। কোনো লাশ থেকে কোনো কারণ ছাড়াই বাজে গন্ধ আসছে, আবার অনেকের লাশ থেকে খুবই অচেনা দারুণ সুগন্ধ পেয়েছি। 12 বছর ধরে মুগাসসিল হিসাবে কাজ করছি, মানে মৃতদের গোসল করানোই আমার কাজ ছিল। তবে একটি ঘটনা এমন যেটা অন্য সব ঘটনা থেকে একেবারে আলাদা, আর তা হলো এক ভাইয়ের ঘটনা। ভাইটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, তবে আমি তাকে দেখতাম, আমাদের এলাকারই বাসিন্দা। তবে মসজিদে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। ওনার আসল নামটা না দেই, একটা ছদ্মনাম দেই, ধরলাম তার নাম আসলাম। আসলাম ভাই মারা যাবার পর মসজিদে এলান হলো, যথারীতি ওনার বাড়িতে আমি আর আমার সহকারীদের নিয়ে চলে গেলাম লাশকে গোসল করিয়ে কাফন পরাতে। মৃত আসলাম ভাইয়ের বাড়িতে গিয়ে কেমন যেন একটা খটকা লাগলো। অন্য সব মাইয়াতের বাড়ির তুলনায় এখানে কি যেন একটা অস্বাভাবিক বিষয় আছে যা আমি ধরতে পারলাম না। তবে পরিবারের সদস্যদের মধ্যে একটা আতঙ্ক দেখতে পেলাম, সবাই যেন খুব অস্থির কিছু একটা নিয়ে। যাই হোক, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে লাশের কাছে গেলাম তাকে গোসলের জন্য খাটিয়া তুলতে। খাটিয়ায় শোয়ানোর সময় খেয়াল করলাম লাশের হাতে কিসে যেন কিছুর একটা জিনিস রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু রিমোট কন্ট্রোল হবে। অবাক হয়ে ভাবলাম, এটা আবার কে রাখলো, কোনো বাচ্চার কাজ না তো। এই ভেবে হাত থেকে রিমোটটা সরাতে গিয়ে দেখি তা সরানো যাচ্ছে না। বাড়ির লোকেদের ডাক দিয়ে দেখালাম যে এটা কিসের রিমোট, কিভাবে ওনার হাতে এটা এলো, এসব জানতে চাইলাম। মৃত আসলাম সাহেবের বড় ছেলে এগিয়ে এসে উত্তর দিলেন। বাকি সবাই চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। ছেলেটি বলল, রিমোটটি টিভির রিমোট। তার বাবা টিভিতে সিনেমা দেখা অবস্থায় অনেক শ্বাসকষ্টে ভুগতে থাকেন। হঠাৎই বাড়িতে ডাক্তার আনা হলে ডাক্তার বলেন যে উনি মারা গেছেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ির লোকেদের চিৎকারে পাশের বাড়ির সবাই আসে এবং পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আসলাম সাহেবের লাশ মাটিতে পাটি পেতে বিছাতে যায়। তখন দেখা যায় ওনার হাতের মুঠোয় টিভির রিমোট। সেটি আলাদা করতে গেলেই বাধে বিপত্তি। কিছুতেই সে রিমোট হাত থেকে ছুটানো যাচ্ছিল না, অতঃপর ওইভাবেই রেখে দেওয়া হয় লাশ। সব ঘটনা শুনে আমি বেশ ঘাবড়ে যাই এবং একটা প্রতিকারের আশায় আমি আমার ওস্তাদকে সব কথা জানাই এবং তাকেও খবর পাঠাই। ওস্তাদ সব কথা শুনে বলেন, লাশের হাতটি কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখো কোনো লাভ হয় কিনা। আমরা তাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আবার ওস্তাদকে খবর দিলাম। ওস্তাদ বললেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, এরপর আবার চেষ্টা করতে। তাও করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে আসরের ওয়াক্ত ঘনিয়ে আসছে, বাদ আসর জানাজা। কি করব বুঝতে না পেরে আবার ওস্তাদের সাথে যোগাযোগ করলাম। এবার ওস্তাদ বললেন, এই লোক মনে হয় বেশি সুবিধার লোক ছিল না, যেহেতু হাতটা ওরকমই রয়েছে, সুতরাং এই অবস্থাতেই তাকে কাফন পরিয়ে দাও।
আমরা তাই করলাম। ওই অবস্থাতেই তাকে কাফন পরিয়ে জানাজা এবং দাফন সম্পন্ন করা হলো। ঘটনার 2 দিন পর আমি স্বপ্নে দেখলাম আমি যেন একটা কবরের সামনে দাঁড়িয়ে আছি। সেই কবরটার উপর যেন কাচের স্লাইড দিয়ে ঢাকা। হঠাৎই ভেতর থেকে আগুনের হলকা দেখতে পেলাম, আর দেখলাম কবরের ভেতর থেকে এক ব্যক্তি যার পুরো শরীরে আগুন ধরে আছে, আর সেই লোকটা দৌড়াচ্ছে। এতে তার গায়ের আগুন আরো বেড়ে যাচ্ছে। লোকটি প্রচন্ড জোরে ভয়াবহ চিৎকার দিচ্ছে যন্ত্রণায়, আর অবাক হয়ে দেখলাম লোকটির হাতে কিছু একটা। আমি স্বপ্নের মধ্যেই বুঝতে পারলাম এটি মনে হয় একটি রিমোট কন্ট্রোল। ভয়ে ঘুম ভাঙলো। দেখি ঘেমে একদম গোসল করে ফেলেছি আমি। এরপর সেদিন সিদ্ধান্ত নিলাম আসলাম সাহেবের বাড়িতে যাব, তার সম্পর্কে কিছু জানতে চাইব। আসলাম সাহেবের বাড়িতে গিয়ে আমার দেখা স্বপ্নের কথা বললাম, আর আসলাম সাহেবের জীবন সম্পর্কে তাদের প্রশ্ন করলাম। আসলাম সাহেবের বড় ছেলেই এবারও কথা বললেন, বাকিরা এবারও চুপ। যা জানতে পারলাম সংক্ষেপে তা হলো অত্যন্ত বেপরোয়া জীবনে অভ্যস্ত ছিলেন তিনি। জীবনে কখনো ইবাদত বন্দেগীর ধারের কাছেও যান নাই। অত্যন্ত কর্কশ মেজাজের লোক ছিলেন। সারা রাত টিভিতে সিনেমা দেখা, মদ খাওয়া, অশ্লীল বিভিন্ন জিনিস দেখা, আর বাড়ির চাকর, নিজের স্ত্রী, সন্তানদের মারধর করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটাই ছিল তার অভ্যাস। একদিন আসলাম সাহেবের মা তাকে বোঝাতে গেলেন যে অনেক তো হলো, এবার ভালো হয়ে যা বাবা, সন্তানটা তো বড় হয়ে গেছে, এখন কি সব মানায়? আসলাম সাহেব নাকি রেগে গিয়ে হাতে থাকা রিমোট দিয়ে তার মায়ের কপালে আঘাত করেন। এরপর তার মা নিজের অজান্তেই অতি কষ্টে আসলাম সাহেবকে অভিশাপ দেন যে এই রিমোট হাতেই তোর জন্য মরণ হয়, যে রিমোট দিয়ে আমাকে আঘাত করেছিস তুই। এবং সত্যি তাই হলো। কি ভয়ানক একটা পরিণতি। আর আসলাম সাহেব এর থেকে নিজেকে সংশোধনও করতে পারেননি। এটি ছিল একটি শিক্ষণীয় ঘটনা, হয়তোবা ওরকম ভয়ের নয়, কিন্তু তারপরও শিক্ষণীয়। প্রচারের উপযুক্ত হয়ে থাকলে অবশ্যই সিলেক্ট করবেন। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, কিন্তু এই ঘটনা নিয়ে আমার একটু কথা বলার আছে। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন এই ঘটনাটি আমি সেরকম ভয়ের না হলেও আমাদের এবারের এপিসোডে ঘটনাটি সিলেক্ট করেছি। সাধারণত আমাদের এপিসোডের শেষ দিকে অনেক লিসেনাররা আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, যারা লাইভে শোনেন। আর শেষ দিকের একদম শেষের ঘটনা বিশেষ করে সেটি আমরা খুব ভালো একটা ঘটনা রাখার চেষ্টা করি, খুব ভয়ের ঘটনা। কিন্তু এই ঘটনাটি কিন্তু সেরকম ভয়ের ছিল না। তাহলে কথা হলো কেন রাখলাম? প্রিয় লিসেনার্স, আমরা কি একবারও ভেবেছি আমরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিভিন্ন অশ্লীল পেজে ঢুকি, ওয়েবসাইটে ঢুকি, দেখছি রাত পার হয়ে যাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো খবর নাই। আমরা কি একবারও ভেবেছি এই মুহূর্তে এই অবস্থাতে আমার হাতের মুঠোয় থাকা অবস্থাতেই যদি আমার মৃত্যু হয়, যে ফোনটি আমার হাতের মুঠোয় রয়েছে, তাহলে আমার মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার মৃত্যুর পর আশেপাশের লোকজন যখন আসবে, আমার হাতের মধ্যে থাকা মোবাইল ফোনটি দেখবে, এবং মোবাইল ফোনটা যদি তারা অন করে, অন করার পর যদি হিস্টোরিতে ঢোকে কোনো কারণে, বা অন করার সাথে সাথে কিন্তু অনেক সময় ডিসপ্লে যেটা রানিং যেই ব্যাপারটা ছিল সেটা সামনে চলে আসে, তখন কি হবে? তখন আমার আত্মীয় স্বজনরা সকলে জানবে যে অশ্লীল জিনিস দেখতে দেখতে আমার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা কি এটা চাইবো? সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, হোক সে মুসলিম, হোক সে হিন্দু বা অন্য ধর্মের মানুষ হোক, আমরা এমন একটি অন্যায় কাজে লিপ্ত থাকা অবস্থায় মালাকুল মউত আমাদের জান কবজ করুক, আমাদের মৃত্যু হোক, এমন একটা অবস্থা আমরা কি কেউ এটা চাইবো? নিশ্চয়ই চাইবো না। আর বর্তমানে এই কাজটি কিন্তু খুব বেশি হচ্ছে। প্রিয় লিসেনার্স, আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক অশ্লীল জিনিস আমরা দেখতে থাকি। ভাবছি কেউ হয়তো দেখছে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখছেন।
যে আমরা কি করছি, কি দেখছি। এই জন্যই মূলত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদিও বা এই টাইপের ঘটনা আপনারা হয়তো বা আগে কখনো শুনেছেন, কারণ এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে, বিভিন্ন জায়গায় ঘটতে পারে, বাংলাদেশেও ঘটতে পারে, বিশ্বের বিভিন্ন জায়গায়ও ঘটতে পারে। কিন্তু এগুলো যে আসলে হয় এটি জানানোর জন্যই মূলত ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত রাখুন। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডটি কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডে যারা ঘটনা দিয়েছেন তাদের সকলকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন ইতোমধ্যে, যাদের কাছে আমরা ইমেল করেছি যে আপনাদের ঘটনাটি প্রচারিত হবে, ইনশাল্লাহ প্রচারের আগে আবার একটি ইমেল করা হবে। প্রিয় লিসেনার্স, আমাদের অমর 21 বইমেলা কিন্তু একদম শেষ দিকে। এবার ফেব্রুয়ারি মাসের শেষ এপিসোড ছিল আমাদের এই এপিসোডটি। আশা করি এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু এখনই লাইক বাটনটা প্রেস করে দেবেন, এটা কিন্তু করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। যারা এখনো করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত হতে পারবেন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ভয়ের শিহরণ বইটি আমরা প্রকাশ করেছিলাম। এই বইটি রকমারিতে আপনারা পাবেন। যেহেতু মেলা শেষ হয়ে যাচ্ছে আর তো মেলার স্টলে পাওয়া যাবে না, রকমারিতে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। লেভারটা যখন আমি ডান হাতে পুরো জোর দিয়ে টানলাম, ঠিক তখনই কেবিনে কাঠের মেঝেতে ফুঁড়ে দুটো কোচকোচে কালো হাত বের হয়ে এসে আমার দুটো পা শক্ত করেই পেঁচিয়ে ধরল। আমি নিচে তাকাতে দেখলাম মেঝের তক্তাগুলোর ফাঁক দিয়ে একটা মানুষের কাটা মাথা উপর দিকে মুখ করে তুলে আমার দিকে তাকিয়ে আছে। তার একটা চোখ উপরে ঝুলেছিল গালে, আর অন্য চোখটা দিয়ে টপ টপ করে জ্বলন্ত কয়লার মতো লাল রক্ত পড়ছিল। সে তার ভাঙ্গা চোয়ালটা নাড়িয়ে একটা কর্কশ ধাতব গলায় চিৎকার করে বলল, লাইন পাল্টাস না, টেন্ডারে আয়াতে দে, আমাগলগে আজ অকচাইতে হইব। আর তখনই আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম আপ লাইনে যে মালবাহী ট্রেনটা ধেয়ে আসছে সেটার ইঞ্জিনের সামনে চালকের জায়গায় কেউ বসে নেই, বরং একটা বীভৎস কালো ছায়া পুরো ইঞ্জিনটাকে জড়িয়ে ধরে ট্রেনের গতি আরো বাড়িয়ে দিচ্ছিল। এই ঘটনা 2018 সালের অক্টোবর মাসের এক গুমোট রাতে। তখন আমি সীতাকুণ্ডের কুমিরা সেকশনের একটা পুরনো প্রায় পরিত্যক্ত কেবিনে নাইট ডিউটিতে ছিলাম। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই জরাজীর্ণ কেবিনটা ছিল কেবল ডাউন লাইনের সিগন্যাল আর পয়েন্ট পরিবর্তনের জন্য। চারপাশটা ছিল ঝোপঝাড়ে ঘেরা, আর পিছনের দিকে একটা বিশাল জঙ্গল। পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো সে জঙ্গলগুলো। রাত তখন প্রায় 1:45। সেদিন বাতাস একদম বন্ধ ছিল, আর বাতাসে কেমন যেন একটা পোড়া তামা আর সালফারের গন্ধ পাচ্ছিলাম। আমি টেবিলের উপর থাকা পুরনো ল্যাম্পপোর্টের আলোর কাছাকাছি কাঁপছিলাম। তাই নিয়ম অনুযায়ী রাত 2টায় একটা আপ লাইনের মালবাহী ট্রেন যাওয়ার কথা ছিল।
যার জন্য আমাকে 2 নম্বর পয়েন্টে লেভারটা টেনে লাইনটা ক্লিয়ার করতে হতো। আমি কেবিনের জানালার কাজটা একটু সরালাম এবং বাইরে ঠান্ডা হাওয়া উপভোগ করার জন্য, কিন্তু বাইরে তাকাতেই আমার খটকা লাগলো। সাধারণত এই সময়ে রেল লাইনে কোনো মানুষ থাকার কথা নয়, কিন্তু হেডলাইটের আবছা আলো দেখলাম লাইনের ওপর একটা লোক রেলওয়ের পুরনো লাল রঙের সিগন্যাল বাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো গ্যাংম্যান বা ট্রাকিং কর্মী হবে। আমি চেঁচিয়ে বললাম, এই মেয়ে, লাইন থেকে সরো, ডাউন লাইন তো খালি নেই। কিন্তু লোকটা কোনো নড়াচড়া করল না। সে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে স্থির রইল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার হাতের লণ্ঠনটার আলো লাল থেকে ধীরে ধীরে কেমন যেন একটা গাঢ় এবং বেগুনের রঙের হয়ে যাচ্ছিল। আর সে আলোয় লোকটার কোনো ছায়া লাইনের পাথরের উপর পড়ছিল না। ঠিক তখনই ভেতরে ওল্ড স্টাইলের টেলিফোনটা বিকট শব্দে বেজে উঠল। আমি রিসিভারটা কানে তুলতেই প্রবাস থেকে স্টেশন মাস্টার বড়বাবুর উত্তেজিত গলা শুনতে পেলাম। তিনি বললেন, আশরাফ, জলদি 2 নম্বর লিভারটা টানো, মালগাড়ির ব্রেক ফেল হয়েছে। ওটা মেন লাইনে ঢুকলে সামনে থাকা লোকাল ট্রেনের সাথে মুখোমুখি ক্রাশ হবে। জলদি লাইন লুপ লাইনে দাও। আমি রিসিভারটা ফেলে রেখে এক লাফে ওই লোহার লেভারটার দিকে গেলাম। লেভারটা ধরে যেই না আমি টানতে যাব, অমনি ঘটল সেই হাড় হিম করা কাণ্ড, যা আমি প্রথমেই বলেছি। সেই মেঝের তক্তা ফুঁড়ে বের হয়ে আসলো কালো হাত আর সেই কাটা মাথার বিভৎস চিৎকার। ভয়ে আমার ফুসফুস যেন জমাট বেঁধে আসছিল। ওই কথাটা মাথার মুখ থেকে আসা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগতেই আমার মনে হলো চামড়াগুলো অবশ হয়ে যাচ্ছিল। হাতের বাঁধন এত শক্ত ছিল যে আমার পায়ের হাড় মড়মড় করে উঠছিল। জানালার বাইরে তখন সেই মালগাড়ির হুইসেলের শব্দ শোনা যাচ্ছে, ভীষণ তীব্র আর একটা না যেন একটা মরণ চিৎকার। ট্রেনটা আর মাত্র কয়েকশো গজ দূরে। আমি জানতাম যদি আমি এখন লেভারটা পুরোটা টানতে না পারি, তবে পেছনের স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেন শেষ হয়ে মানুষ নিমেষেই লাশে পরিণত হয়ে যাবে। তাই আমি আমার সমস্ত শরীর শক্তি দিয়ে নিজের ভাঙ্গা পা দুটোকে উপেক্ষা করে লেভারটার ওপর নিজের পুরো ওজন ছেড়ে দিলাম। আমার মুখ দিয়ে যখন কেবল সৃষ্টিকর্তার নাম বের হচ্ছিল, ঠিক তখনই ওই কাটা মাথাটা একটা নারকীয় চিৎকার দিয়ে আমার গায়ে বা পায়ে একটা কামড় বসালো। কামড়টা মানুষের দাঁতের মতো ছিল না, মনে হলো কোনো জ্বলন্ত লোহার রড আমার মাংসের ভেতর ঢুকিয়ে শব্দ দেওয়া হয়েছে। যন্ত্রণার চোটে আমার কলা দিয়ে পানি চলে এলো, কিন্তু ঠিক একই মুহূর্তে আমার তীব্র ব্যাংক শব্দ করে লেভারটার জায়গায় গিয়ে লক হয়ে গেল, অর্থাৎ লাইনটা পুরোপুরি ঘুরে গেল। পরের সেকেন্ডে সেই 800 ট্রেনের মালবাহী ট্রেনটা বিকট শব্দে লুপ লাইনের দিকে মোড় নিল। যখন ট্রেনটা কেবিনের পাশ কেটে যাচ্ছিল, আমি জানালার কাছে স্পষ্ট দেখছিলাম প্রতিটা বগির ভেতর থেকে অসংখ্য হাত জানালার বাইরে বেরিয়ে ছটফট করছে, আর বগির ভেতরের অন্ধকার থেকে শয়ে শয়ে সাদা চোখ আমার দিকে রাগে জ্বলজ্বল করছিল। ট্রেনটা চলে যাওয়ার পরেই পায়ের সে অদৃশ্য বাঁধন এক ঝটকায় আলগা হয়ে গেল। মেঝের সেই মাথা আর হাত দুটো মিলিয়ে গেল বাতাসে, রেখে গেল কেবল পোড়া গন্ধ আর কিছুটা কালো ছাই। আমি কাবিনের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পরদিন সকালে উদ্ধারকারী দল এসে আমাকে উদ্ধার করে
ও হাসপাতালে পাঠাই। ডাক্তাররা আমার পায়ের সেই কামড়ের দাগ দেখে তাজ্জব বনে গিয়েছিলেন, কারণ মাংসের ভেতরে 4টে গভীর গর্ত হয়ে গিয়েছিল, যা কোনো সাধারণ মানুষের পক্ষে একদমই করা সম্ভব ছিল না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকে হাজির হয়েছি আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা নিয়ে। মূলত তিনি ময়মনসিংহে একটি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে জব করতেন, আর সেই ভাইয়ের নাম ছিল আশরাফ। অনেক আগে থেকেই এই ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং তিনি বলেছিলেন যে যেহেতু আমি এরকম একটা এপিসোডে ঘটনা শেয়ার করি, ওনার কাছে একটা ঘটনা আছে যেটা সংগৃহীত ছিল, তো সেই ঘটনাটি তিনি শেয়ার করবেন। তো আজকে তিনি সেই ঘটনাটি পাঠিয়েছেন, যা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। ঘটনাটা যখন তিনি সংগ্রহ করেন সেটা সময়কাল ছিল 2017 সাল। আশরাফ ভাই সবেমাত্র ময়মনসিংহে জব পোস্টিং পেয়ে থাকা শুরু করেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল তিনি দেখভাল করতেন, তাই বলা যেত সপ্তাহে 3 থেকে 4 দিন এক থানা থেকে আরেক থানা, এক জেলা থেকে আরেক জেলা, এরকম বিভিন্ন জায়গায় তিনি অফিসিয়াল ভিজিটে যেতেন। দিনটা ছিল বুধবার। পরের দিন আশরাফ ভাইকে যেতে হবে নেত্রকোনার কয়েকটা থানা অঞ্চলে। শীতের দিন তিনি সকাল সকাল বের হয়ে যান বাসা থেকে, এই অফিসিয়াল ভিজিটের পারপাসে। তো ওনাকে কাজ শেষ করে দুপুরের দিকে নেত্রকোনা সদর থেকে বাইক ভাড়া করে যেতে হবে কলমাকান্দা হয়ে দুর্গাপুর। আর তিনি যে এরিয়া ভিজিটগুলো করবেন, আসলে এখানে বাইক ছাড়া খুব দ্রুত মুভমেন্ট করা ওনার পক্ষে সম্ভব ছিল না। মানে বাইকটাই ছিল সেখানকার একমাত্র বাহন ছিল, যেটাতে তিনি আসলে খুব তাড়াতাড়ি তার গন্তব্যে যেতে পারবেন। আর ওনার টার্গেট হচ্ছে সেদিন রাতে তিনি দুর্গাপুর ওখানে থাকবেন। তো নেত্রকোনা তিনি যখন যান তখন প্রায় বেলা 2:30টার মতো হবে। তো এক লোক বাইক নিয়ে দাঁড়ায় আছে, পাঞ্জাবি পরা, বড় দাড়ি, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট পরা। তো আশরাফ ভাই তার কাছে গিয়ে এরকম জানতে পারে যে তিনি এরকম রাইড শেয়ার করেন, এবং তার কাছে দরদাম ঠিক করে তিনি বাইকে উঠে পড়েন। তো উঠবার আগে তিনি দেখছেন যে লোকটা বাইক ছাড়বার আগে প্রায় 4-5 মিনিট সময় ধরে দোয়া পড়ছেন। নর্মালি যেটা হয় যে কেউ দোয়া পড়তেই পারে, তবে তিনি সময়টা একটু বেশি নিচ্ছিল। তারপর ঝাড়ফুঁক দিয়ে তারপর তিনি বাইকে উঠেন। তো যেতে যেতে পরিচয় হন যে যেই ভাই যিনি বাইক চালাচ্ছিলেন ওনার নাম হচ্ছে আজম। তিনি দুর্গাপুর এলাকার আশেপাশে একটি মাদ্রাসায় দিনে ক্লাস নেন, আর অবসর সময় থাকলে তিনি বাইকে এরকম যাত্রী আনা নেওয়া করেন। তো আশরাফ ভাই তিনি কলমাকান্দা যাওয়ার পর কাজ শেষ করে মাগরিবের পরপর দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। আমাদের আসতে হয়তো বা 40 মিনিট বা 1 ঘন্টা লাগবে, এরকম একটা সময়। তো হঠাৎ বাইক যখন রানিং অবস্থা ছিল, তিনি খেয়াল করছেন সে আজম সাহেব যিনি ড্রাইভার ছিল, তিনি প্রচন্ড শীত থাকবার পরেও গায়ের জ্যাকেট আর মাফলারটা খুলে ফেলছেন, আর খুব স্লো বাইকটা চালাচ্ছিলেন। আর সেই আশরাফ ভাইকে বলছেন, ভাই তো মুসলিম তাই না, দোয়া পড়েন জোরে জোরে, আর আমাকে জড়ায় ধরেন, শক্ত করে ধরেন। তো আশরাফ ভাইটা শুনে একটু ভয় পেয়ে যান, বলেন যে কেন, মানে এনি কথাটা বললো, এবং তিনি তখন তাকে জিজ্ঞেস করে, ভাই বাইকে কোনো সমস্যা হলো নাকি? তো লোকটা মাথা নাড়িয়ে না বলে তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন। তো আশরাফ ভাই তখন দেখছেন যে গ্রামের যে রাস্তা দিয়ে ওনারা যাচ্ছিল তা থেকে, মানে মেইন রোড থেকে বাম দিকে একটা অজপাড়া গায়ের দিকে বাইকটা ঢুকে দেওয়া হচ্ছে। তো তিনি মনে করেন যে সামনে হয়তো রাস্তা ভাঙ্গা বা শর্টকাট বুঝে যাওয়া যাবে, এই জন্য রাস্তাটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটাকে কয়েকবার জিজ্ঞাসা করেছে আজম ভাইকে, কিন্তু সারা শব্দ করে না। তা আশরাফ ভাই দেখে যে দুই পাশে ঝোপঝাড় এবং অন্ধকার এবং নির্জন একটা রাস্তা। হঠাৎ সেই ড্রাইভার সাহেব তিনি হার্ড ব্রেক করে বাইক থামিয়ে দিয়ে তিনি বাইক থেকে নেমে পাশে একটা কোনো গাছ ছিল, গাছ থেকে চিকন ডাল ভেঙে জোরে জোরে দোয়া পড়ে সামনে দিয়ে যেন কি তাড়াচ্ছিল, মানে তাড়িয়ে দিচ্ছে, একটা সিচুয়েশন ছিল। তো আশরাফ ভাই তখন একটু বিরক্ত ধমক দিয়ে বলতেছে, ভাই আপনার কি হয়েছে? তখন আপনি আমাকে দোয়া পড়তে বললেন, এখন আপনি এমন করতেছেন। রাস্তা কয়েকবার জিজ্ঞেস করলাম সমস্যা কি, আপনি কোনো উত্তরই দেন না। তো লোকটা জবাবে বলতেছে যে ভাইজান আপনি খেয়াল করেন নাই আমরা কোন রাস্তা দিয়ে আসলাম?
তো এটা বলে সে আজম তিনি নিচের দিকে চুপ করে তাকিয়ে আছেন। পরে বলতেছেন যে ভাই আমি নিজেও জানি না এই রাস্তায় আসলাম কি হবে। দেখেন পিছনে দেখেন, বাম দিকে শ্মশানঘাটটা পালে আসছি, খারাপ কিছু ধরছিল মনে হয়। আচ্ছা বাইকে ওঠেন, আগে মেইন রোডে উঠি, তারপর বাকিটা দেখা যাবে। তখন আজম ভাই যিনি ড্রাইভার তিনি বলা শুরু করেন। তিনি যখন আশরাফ ভাইকে বাইক স্লো করে ওনাকে জড়িয়ে ধরতে বলেন, তখন তার মনে হচ্ছিল কোনো খারাপ জিন ওনাকে ফলো করতে করতে আসছিল। এরপর ওনার হুঁশ থাকে না। কিভাবে বাইকটা চালিয়ে তিনি এই পথে আসেন সেটাও তিনি জানেন না। তো এগুলো শুনে সেই মুহূর্তে আশরাফ ভাই অনেক ভয় পেয়ে যান। তিনি চাচ্ছিলেন সামনে কোনো বাজার বা মসজিদ থাকলে ওনারা সেখানে দাঁড়াবেন। এরপর প্রায় রাত 8:30টার কাছাকাছি ওনারা দুর্গাপুরের এরিয়াটার কাছাকাছি আসার পর একটা মসজিদে তারা গিয়ে বাইকটা দাঁড় করায়। তো দুজন একা একা তারা নামাজ পড়ছিল। তো আশরাফ ভাই আগে নামাজ শেষ করে তিনি বাইকের কাছে আসেন, কিন্তু আজম ভাইকে তিনি দেখছেন যে মসজিদের অজুখানার বাইরে একা একার সাথে ঝগড়া করে কথা বলছে, তবে সামনে তিনি কাউকে আশপাশে দেখেন নাই। ঠিক তখন আশরাফ ভাই তাকে ডাক দিতে তিনি দৌড়ে এসে বলেন যে ভাই চলেন চলেন চলেন, দেরি হয়ে গেছে, চলেন চলেন। কিন্তু আসলে বুঝতেছে না উনি আসলে কার সাথে কথা বলছিল। তারপর ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই কোনো সমস্যা হয়েছে নাকি, বলেন আপনি এরকম এরকম করতেছিলেন, কার সাথে বা কথা বললেন। তো তিনি আগের মতো উত্তর না দিয়ে বলতেছে ভাই অনেক সময় গেছে, চলেন আপনাকে আমি হোটেলে নামাই দিয়ে আসি। তো তারপর 15 মিনিট পর ওরা দুর্গাপুরের কাছে সেই বিরিশিরি জায়গাটা আছে সেখানে হোটেলে আশরাফ ভাইকে সেটা এবার নামায় দেয়। তো হোটেল ছিল এমন যে একটা সামনে বড় মাঠ আর দোতলা একটা বিল্ডিং। তো আশরাফ ভাই যেটা বলেন যে তিনি প্রায় সময় এখানেই আসেন। তো এখানে যে স্টাফগুলো আছে তার মোটামুটি সবাই পরিচিত। তো সেখানে নেমেই হোটেলের পাশে এক বেসিনে হাত মুখ ধুচ্ছিল সেই আজম যিনি ড্রাইভার। তো আশরাফ ভাই দেখেন যে আজম ভাই যখন না কাছে আসে ভাড়া নিতে, যে পাঞ্জাবির হাতা তো কোনি পর্যন্ত তোলা। তো তার হাতে দেখছে যে জখমের দাগ, মানে আঁচড় দিলে যেরকম লাল দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক তেমন। এবং এটা তিনি দেখে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনার হাতে ব্যথা পেলেন কি হবে। লোকটা তখন এসে বলতেছে ভাই বললাম না তখন সমস্যা হয়েছিল রাস্তায়, দেখেন কি করছে আমারে। আচ্ছা যাই হোক আমি যাই, কাল তো ক্লাস নাই, কোথাও যদি ঘুরতে যান আমার জানেন, আশেপাশে তো অনেক টুরিস্ট স্পট আছে, আমায় আপনি নিয়ে যাব, আর এটা আমার নাম্বার রাখেন। তো পরবর্তীতে যাওয়ার সময় সেই ড্রাইভার আশেপাশে কি যেন খুঁজতে থাকে, মানে সে গাড়িতে বাইকে উঠবে স্টার্ট দেওয়ার আগে আশেপাশে কি যেন খুঁজতেছিল। এরপর আশরাফ ভাইকে বলেন যে ভাইজান আমার এখানে সমস্যা হইতেছে, আমি জায়গা আর বেশিক্ষণ থাকলাম না। তা আশরাফ ভাই বলে লোক পাগল নাকি উল্টাপাল্টা গুলো কি বলতেছে। হোটেলের একতলা বারান্দাটা থেকে রিসেপশনে যে স্টাফটা আছে আরিফ, সে সবকিছু তখন দেখছিল। তো সে কাছে এসে আশরাফ ভাইকে বলেন যে স্যার আজম ভাইরে পাইছেন কই আপনি, লোকটা বেশ ভালো কিন্তু ওনার সাথে তো জিন থাকে, আপনার সাথে কি আসার পথে কিছু ঘটছিল। তো সেই আশরাফ ভাই সেই আরিফকে বলে আচ্ছা এখন এগুলো বাদ দাও, অনেক দূর থেকে আসছে, আমি ফ্রেশ হই, তুমি রাতে খাওয়া দাওয়ার পর আমার রুমে এসো, কথা বলবো না। তো যাই হোক রাত্রে প্রায় 11টার কাছাকাছি সেই আরিফ যে স্টাফটা ছিল সে আশরাফ ভাই রুমে আসে। তো সে বলে যে স্যার আজম ভাই কিন্তু লোক হিসেবে অনেক ভালো, মাদ্রাসায় বেশ নাম ডাক আছে, তবে উনি আমার মামার বাড়ির পাশেই থাকেন, সেই সুবাদে শুনছি ওনার সাথে নাকি জিন থাকে। খুব ছোট থেকেই আজম ভাই তিনি মাদ্রাসায়, যে পূর্বতলা যে এলাকাটা আছে সেখানে একটা মাদ্রাসায় তিনি বড় হয়েছেন, জায়গাটার আমার সম্ভবত ফাজিলপুর হবে, সেখানে একটা মাদ্রাসা আছে। তো সেখান থেকে নাকি ওনার জিনের সাথে পরিচয়, যারা নাকি ছাত্র হিসাবে সেই মাদ্রাসায় পড়তো। তো এটা জানাজানি হয়ে গেলে মাদ্রাসা থেকে ওনাকে বের করে দেওয়া হয়, বাকিটা মানে যেটা হয় বাকি ছাত্র নাকি ওনাকে ওনার নামে কমপ্লেন করে যে ওনার সাথে জিন থাকে, তো এই কারণে বের করে দেওয়া হয়। পরবর্তীতে অন্য মাদ্রাসায় পড়ালেখা তিনি শেষ করে তখন দুর্গাপুরে এখানে এসে তিনি কয়েকদিন পড়ালেখা করে শিক্ষকতা করেন। তবে এখনো নাকি ওনার সাথে জিন থাকে। এমন নাকি হয় যে মাঝে মাঝে তিনি জিন দিয়ে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন, কিন্তু ওভাবে বাড়ির আশেপাশের মানুষ ছাড়া তেমন কেউ এই বিষয়ে জানে না। তো এই কথাগুলো শুনে আশরাফ ভাইয়ের বেশ আগ্রহ জাগে যে আজম ভাইয়ের সাথে তিনি দেখা করবেন এবং জানতে যাবেন আসলে কি কি তার সাথে ঘটেছে, এবং এই বিষয়গুলো নিয়ে ওনার বেশ আগ্রহ ছিল সেই আশরাফ ভাইয়ের। তো তিনি তখনই সেই রাতেই রাত্রে প্রায় 11:30 পৌনে 12টার দিকে তিনি তখন সেই লোককে ফোন দেন। ফোন দিয়ে বলতেছেন ভাই কালকে সকালে আমি এরকম আপনাকে নিয়ে একটু ঘুরতে যাবো আশেপাশে, আপনি আইসেন। তো ঠিক সেই পরের দিন সকালবেলা বিরিশিরির
চীনামাটির যে পাহাড়টা আছে সেখানে আজম ভাইকে নিয়ে আশা ভাই ঘুরতে বের হন। তো সেখানে যাওয়ার পর তিনি যেহেতু গতকালের কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, তো গত রাতের কথাই তিনি প্রশ্ন করেন যে আসলে কিভাবে তিনি জিনের অস্তিত্ব বুঝতে পারেন বা গত রাতে কি হয়েছিল অনেক কথা হচ্ছিল। আর এটাও বলেন যে হোটেল স্টাফ যে আরিফের কাছ থেকে তিনি টুকটাক কোন ব্যাপারে শুনছেন। তো আজম ভাই বলেন যে মূলত জিন পালতো ওনার বাবা, তিনি জিন দিয়ে অনেক মানুষের উপকার করছেন, কাজ টাজ করে দিয়েছেন। তো এরকম কিছু কাজ করতে গিয়ে দেখা যেত যে ওনার বাবাকে মাঝে মাঝে খারাপ জিন বা যেসব জিন ভিকটিমের ক্ষতি করতে চায় তারা হুমকি দিত এবং কাজে বাধা দিত। একবার নাকি আজম ভাইয়ের বয়স যখন 2 কি 2.5 বছর, তখন ওনাকে সেই জিনেরা তুলে নিয়ে গেছিল। একদিন পর তাকে উদ্ধার করা হয়। তো সেই সুবাদে আজম ভাইয়ের বাবা মনে করেন যে পেটের তাগিদে কাজ যেহেতু করতেই হবে, তাই ওনার ছেলেকে তিনি মাদ্রাসায় দিয়ে দিলে তিনি হয়তো চিন্তামুক্ত থাকবেন, কেননা খারাপ জিন সহজে মাদ্রাসায় গিয়ে ক্ষতি করতে পারে না। আজম ভাই তিনি প্রায় 4 বছর কি 5 বছর পর্যন্ত নানা বাড়ি ছিল, তারপর ওনাকে এরকম মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। আর আজম ভাইয়ের বাবা যেটা করেন যে ওনার সাথে যে জিন ছিল তাদের মধ্যে একজনকে আজম ভাইয়ের দেখভাল করার জন্য হেফাজতে দিয়ে দেন। জিন যে আজম ভাইকে দেখভাল করতো তিনি শুরুতে এই বিষয়ে জানতেন না, বুঝতে পারতেন, কারণ তখন তিনি ছোট ছিল। তো একবার ওনার বাবার কাছে একটা জিন আবদার করে বসে যে তারা মোট 4 জন আছে যারা কিনা সেই মাদ্রাসায় যেখানে আজম ভাই পড়ে সেখানে হুজুরদের কাছে পড়তে চায়, যেখানে একটা হুজুরকে পড়ালি হলো এই আর কি। তো সেখানে প্রধান শিক্ষক ছিল আজম ভাই বাবার অনেক পরিচিত। তো সেই শিক্ষককে রাজি করানোর পর তিনি সেই 4 জন জিনকে বছরখানেক পড়ান। আজম ভাইয়ের বয়স তখন প্রায় 13-14 বছর হয়ে গিয়েছিল। তো তখন তিনিও বুঝে গিয়েছিল যে ওনার বাবা এরকম একজন জিন ওনার হেফাজতের জন্য রেখেছেন, এবং তিনি আসলে এই বিষয়গুলো ভয় পেতেন না। ভয় না পাওয়ার কারণ হচ্ছে কারণ তিনি ছোটবেলা থেকে দেখে আসছেন তার বাবা এই বিষয়ে কাজ করছেন। তো তিনি ওনার বেশ সাহস ছিল বেশ সে আজম ভাই। তো কোনো একদিন মাদ্রাসার ছাত্রদের মাঝে জানাজানি আবার হয়ে যায়, যখন যে সব মানে সেই এদের সাথে সেই প্রধান শিক্ষক সেই জিনদের পড়াচ্ছে এবং আজম ভাইয়ের সাথেও এরকম জিন থাকে। তো এটা সব শিক্ষক যখন জেনে যায় তখন এটা মাদ্রাসা যিনি মালিক আছে তাকে জানায় দেয়, বা যে কমিটি আছে তাদেরকে জানায় দেয়, এবং তারা ঠিক করে যে যেমন প্রধান শিক্ষক এখানে রাখবে না এবং আজম ভাইকেও এখান থেকে চলে যেতে দেওয়া হয়। এবং সেটা ঘটার পর ওনারা সেখান থেকে এসে পড়ে সে আজম ভাই, তারপর তিনি অন্য জায়গায় পড়ালেখা করে তারপর সেই দুর্গাপুরের এখানে এসে পড়েন এবং সেখানে একটা বয়স পার হওয়ার পর তিনি সেখানে শিক্ষাগত করছেন। তো ওনার সাথে একজন জিন থাকলেও সেই জিন সচরাচর মাদ্রাসায় আসতে চায় না, মানে দুর্গাপুরে যে মাদ্রাসা আছে সেখানে আসতে চায় না, বিধায় তিনি দিনে ক্লাস নেন এবং রাতে বাসায় থাকেন এবং সেই জিনদের দিয়ে মাঝে মাঝে মানুষের ওই যেটা বলা হয় যে সমস্যার সমাধান করেন, যে টুকটাক কাজ করে থাকেন। এবং ওনার বাসায় একটা ঘর আছে যেখানে সেই জিনকে তিনি প্রায় সময় হাজির করেন। তখন আশা ভাই বলেন যে গত রাতে যে জিনেরা আসলো তারা কি আপনাকে ভয় দেখায় নাকি ক্ষতি করতে চায়, এই যাত্রা পথে যে আপনি এরকম আচরণ করলেন আমার সাথে? তা আজম ভাই বলে যে ভাই, আমি যে কাজগুলা করি সেখানে বেশিরভাগ সময় জিনদের বন্দি করতে হয়, আর না হয় তারাই দিতে হয়। এখন অনেকেই আছে সুযোগ পাইলেই আমাকে ধরে বসে। তবে এটা বছর খানিক আগে একটা কাজের পর থেকে বেশি হচ্ছে। পেটের দায়ে বাইক চেরাই, তো এই বাইকটাকে আর কজন কাস্টমার পাই। তাছাড়াও কাস্টমার যারা আসে তাদেরকে রাতে টুকটাক বের হই, খালি পাইলেই ধরেন নিজের মধ্যে আর হুঁশ থাকে না, ওরা আমারে ধৈরা বসে, ওই যে খারাপ জিন যা আছে তার ধৈরা বসে, এগুলো সেই আলোচনা বলতে থাকে। তারপর তিনি বলেন যে এই যে গত সপ্তাহে সন্ধ্যার পর বাজারে গেছিলাম, বাইকে তেল নাই, তেল আনতে, বোতলে করে তেল আনবো, সর্বোচ্চ 10 মিনিটের দূরত্ব আমার বাসা। খালি রাস্তায় দেখলাম 8-10টা উঁচা লম্বা অবয়ব আমার সামনে আসলো, তারপর আর কিছু মনে নাই। হুশ আসলে দেখি এক রিকশাওয়ালা আমাকে ডাকতেছে, পরে সে আমাকে বাসায় নিয়ে আসে এবং আমি তো জানি সমস্যাটাকে, কিন্তু কাউকে আশেপাশে মানুষ বুঝতে দিই না ভাবে, পরিবারের মানুষ টুকটাক জানে এই আর কি। তা আশরাফ ভাই সেই মুহূর্তে বলে যে আপনার সাথে এই না বললেন ভালো জিন আছে, একটা দিন আছে তার কি সমস্যার সমাধান করতে পারে না? আর বছর খানেক আগে আপনার সাথে কি এমন হয়েছিল বলা যাবে কিনা? তখন আজম ভাই বলেন, ভাই ভালো জিন থাকলে যে আমাকে বাঁচাবে এটা ভুল কথা।
যখন খারাপ জিন বেশি শক্তিশালী হয় তখন যত ভালো জিনিস থাকুক আসলে অনেকে এটা পেরে ওঠে না। আমার সাথে এমনটা হয়েছিল। তখন তিনি বলেন যে 2015 সালের শেষের দিকের একটা ঘটনা আছে যেটাই আমাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। একদিন নাকি আজম ভাইয়ের এলাকায় মঞ্জুর নামে এক লোক আসেন ওনার সাথে দেখা করবার জন্য। সমস্যাটা ছিল তার ছোট ছেলের। অনেক হুজুর কবিরাজ দেখে যে কোনো সমাধান করতে পারে না, এরকম আজম ভাইয়ের কাছে আসে দেখা করতে। তো 2 বছর ধরে নাকি সেই লোকের ছোট ছেলে সে তার মৃত বড় ভাইকে স্বপ্ন দেখে। আবার এমনও হয় মাঝে মাঝে বড় ভাইকে সে নাকি চোখের সামনে দেখতে পায়। যেমন ঘরে সবাই বসে আছে, সে বলতেছে তার বড় ভাই নাকি সামনে দাঁড়ানো অবস্থায় আছে। তো ওরা মনে করে যে মানে পাগলামি করছে কিনা, ডাক্তার দেখানো হয়। ডাক্তার আসলে ওইভাবে কোনো মানসিক কোনো সমস্যা পায় না। তো এখন তিনি আসছেন ছোট ছেলের এই সমস্যার সমাধান করবার জন্য। ছোট ছেলের এমন অবস্থা দেখে এই পাগলের যে উল্টাপাল্টা আচরণ করছে এগুলার কথা তিনি সবকিছু এই আজম ভাইকে বলে। তা আজম ভাই সেই লোককে জিজ্ঞাসা করে যে ওনার বড় ছেলেটা আসলে কিভাবে মারা গেছিল, আর ওদের মধ্যে কি অনেক মিন মহব্বত ছিল কিনা, যে এক ভাই আরেক ভাইকেও পছন্দ করতো, এখন সেই সুবাদে তার মনের মধ্যে এরকম সমস্যা হচ্ছে কিনা। তো জবাবে সেই লোকটা বলতেছে যে বড় ছেলের আর ওনার ছোট ছেলের মধ্যে নাকি এরকম সম্পর্ক পুরা হিতে বিপরীত ছিল। মানে তাদের সময় নাকি প্রায় ঝগড়া লেগে থাকতো। এরকম কোন একদিন তাদের সাথে খুব বাজে ভাবে ঝগড়া হয়, আত্মীয় স্বজন এসে তারপর তাদের মিল করায় দেয়। এমন নাকি ঝগড়া হয়েছিল যে হাতাহাতি পর্যায়ে পর্যন্ত চলে গেছিল সেদিন। কি কারণে হয়েছে এটা বলে, সম্পত্তির কারণে বা টুকটাক পারিবারিক কারণে ওদের মধ্যে এরকম ঝগড়া হতো। তারপর যখন আত্মীয় স্বজন মিলমিশ করা দেয় সবকিছু স্বাভাবিকভাবে ঠিকঠাক কাটছিল, কিন্তু মাসখানেক পর নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওনার বড় ছেলে। আজম ভাই বলেন, চাচা আপনার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে কি ছোট ছেলে ওনাকে স্বপ্ন দেখে? তিনি বলেন যে না ভাই, বড় ছেলে মারা যাওয়ার বছরখানেক পর থেকে ছোটটার মাঝে এই সমস্যা। আজম ভাই বেশ চিন্তায় পড়ে যান। তিনি কয়দিন সময় চান, তবে কিছুই তিনি হিসাব মিলাতে পারছিলেন না। যে এমনকি মাদ্রাসায় বড় হুজুরকে জিজ্ঞাসা করে ওভাবে আজ করতে পারছিলেন না যে আসলে এই সমস্যাটা কি হচ্ছে। তিনি তার আমল দেওয়ার চেষ্টা করছিলেন তাকে, যে আসলে সমস্যা বের করতে পারেন, কিন্তু আসলে তিনি সমস্যা বের করতে পারছিলেন না। আর তিনি বিশেষ প্রয়োজন ছাড়া জিনকেও ডাকতেন না, কারণ ওদের দিয়ে কাজ করালে ঠিকভাবে সমাধান করাতে না পারলে আজম ভাইয়ের বেশ সমস্যা হতো। তো যাই হোক, তিনি নিজ থেকে আবার আমল করে এবং মঞ্জুর সাহেবের ছোট ছেলের উপর সেটা প্রয়োগ করে। প্রায় মাসখানেক যাওয়ার পরে যখন কোনো ইমপ্রুভ হচ্ছিল না, তখন তিনি তার সাথে থাকা জিনদের ডাকতে বাধ্য হন। এরপর বের হয় ঘটনার আসল রহস্য। মঞ্জুর সাহেবের ছোট ছেলের নাম ছিল বাদল। ওর ভাইয়ের সাথে ঝগড়া লাগবার পর থেকে মিলমিশ করে দিয়ে পরিবারের সবাই, কিন্তু তারপরও তার মাঝে একটা ক্ষোভ রয়ে যায় যা কিনা পরিবারের কাউকে সে বুঝতে দেয় না সেই বাদল। এরপর সে শেরপুর এলাকায় কোন এক কবিরাজ বা তান্ত্রিক হবে তার খোঁজ নিয়ে সেখানে গিয়ে বড় ভাইয়ের নামে তাবিজ করে, মানে আপন বড় ভাইয়ের নামে সে তাবিজ করে, যে ভাই কিনা সুইসাইড করেছিল। তো যাকে দিয়ে সে এই কাজ করায় সে বেশ বড় অঙ্কের টাকা চায়। বাদল বলে যে সে এটা কাজের উপর ভিত্তি করে দেখে এটা ভাগে ভাগে দিবে। তো তাবিজের প্রভাবে বড় ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং সে সুইসাইড করে। এতে করে একদিক দিয়ে বাদল খুশি হয়, কিন্তু সে আসলে চায় নাই যে তার ভাই এরকম সুইসাইড করুক। তবে কবিরাজ যিনি কাজ করেন, কাজ হওয়ার পর তিনি বাকি টাকা চান, কিন্তু বাদল সে আজকে দিবে কালকে দিবে এরকম করে লোকটাকে ঘুরাতে থাকে। এদিকে সেই কবিরাজ যখন দেখছে বাদল এরকম ঘুরাচ্ছে, ওকে পাওয়া যায় না ঠিকভাবে, তখন তিনি বাদলের উপর বদ জিন বা খারাপ জিন লেলিয়ে দেন, যার কারণে সেই জিন
বড় ভাইয়ের রূপ নিয়ে এসে তাকে ভয় দেখিয়ে মানসিকভাবে অসুস্থ করে ফেলতো, যেটার প্রভাব এখনো আছে। এরপর মঞ্জু সাহেবকে সবকিছু বলবার পরে তিনি আসলে এগুলো বিশ্বাস করেন না। তিনি বলেন হাদিয়ার বিনিময়ে আজম ভাই যদি বাদলকে সারাতে পারে তাহলে তিনি আগ্রহী আছেন। আজম ভাই বেশ কদিন ধরে চেষ্টা করেন, কিন্তু উল্টো সেই বদজিন এখন ওনাকেই প্রায় সময় নানাভাবে ক্ষতি করে এবং ভয় দেখানো শুরু করে। তাই তিনি হাদিয়া ফেরত দিয়ে বাদলের কাজ আর হাতে নেন না। তবে সেই জিন ওনাকে একা পেলেই বেশি অ্যাটাক করে বসে, যার প্রভাব বই যাচ্ছে। এবং এই কারণগুলোতেই গতকাল নাকি আশরাফ ভাইয়ের সাথে যাওয়ার সময় সাথে কাহিনীগুলো ঘটেছিল এবং এটা প্রায় সময় নাকি ঘটে। আশরাফ ভাই সম্পূর্ণ ঘটনা শুনেন, তারপর আজম ভাই বলেন যে ভাই, এই লাইন অনেক যন্ত্রণা দেয়, আমল করে সমস্যার সমাধান করা যায়, তবে জিন দিয়ে কাজ করাতে গেলে আপনার জীবন হুমকির মুখে চলে যাবে। সেদিন আজম ভাইয়ের কাছে এতটুকুই সেই ঘটনাটা শুনেছিল আশরাফ ভাই। আজম ভাই বলেছিল যে আরো ঘটনা আছে, তিনি আসলে কিছু ব্যক্তিগত ইস্যুর কারণে সেই ঘটনাগুলো শেয়ার করেন এবং আজম ভাই কিছু কথা আমাদেরকে এখানে হাইড করে গিয়েছেন, যেটা তিনি আসলে বলতে চান কারণ তাকে কথা দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহিম রায়হান, বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আমার ফ্রেন্ডের চাচার সাথে। তার বাড়ি আমার গ্রামের পাশের গ্রাম, মানে গয়নাকান্দি গ্রামে। আমার ফ্রেন্ডের কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছেন 2003 সালে। বিয়ে ঠিক প্রায় 1 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখে তাহেরা। ঘটনাটি ঘটে 2011 সালের মাঝামাঝি একটা সময়ে। একদিন দুপুরবেলায়, মানে আমার ফ্রেন্ডের কাকা, ঘটনায় আমি তিনি বলে বোঝানোর জন্য বলবো, তিনি তার বউ এবং 7 বছরের শিশু একসাথে ভাত খাচ্ছিল। তখন খবর আসে যে কাকার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনে কাকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তাই তিনি তার স্ত্রী এবং শিশুকে একটা ভ্যান গাড়িতে তুলে দেন এবং তিনি সাইকেল করে যাচ্ছে। গ্রামে কাঁচা রাস্তা, তার উপর বর্ষার সময় রাস্তায় অনেক কাদা জমে গেছে। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছান সেই বাবুল কাকা। গোসল, তারপরে জানাজা শেষে আসর নামাজের পরে মৃতদেহ কবর দিয়ে নিতে হবে। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে বা দেখতে যাবে। মেয়ের কথা না করে দিলে সে বলল যে তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে। তো মেয়ে অনেক জেদ করে বসলো, কবর দিতে যাবে তো যাবেই। মেয়ের কান্নাকাটি দেখার পরে সে ভাবলো যে তাহেরাকে নিয়ে যেতে রাজি হলেন তিনি। তবে তিনি বলেন যে সে যেন তার মার সাথে যান। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির পাশে গোরস্থানটার চারদিকে সীমানা দেয়া নেই। গোরস্থানে এসে বাবুল কাকা তাহেরা ওর মার কাছে রেখে বলেন যে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরে চলে যান। কেমন করে লাশকে কবর দেয়া হয় সেটা দেখার জন্য ভীষণ কৌতূহল হলো তাহেরার। তাহেরা এরপর সেদিকে এগিয়ে গেল, কেমন করে কবর দেয়া হবে দেখবে বলে। অপর পাশ দিয়ে উকি দিবে সে, তখনই একটা পুরনো কবর ভেঙে সেখানে পড়ে যায় তাহেরা এবং তাহেরা চিৎকার করা শুরু করে। বাবুল কাকা তখন তাড়াতাড়ি করে ভাঙা কবর থেকে মেয়েকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে বকাঝকা দেন যে কেন তার কথা না শুনল না। তাহেরার পায়ে কাদা মাটি লেগেছিল, তা ধুয়ে দেন তাহেরার মা। একে তো একটা মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই ব্যাপারটাকে বেশি দূর আর করল না বাবুল কাকা। তার বউকে বলল তাহলে আমি বাড়ি ফিরে যাই, কারণ গরু ছাগলগুলো আছে সেগুলো
ঘরে তুলতে হবে, তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে তুমি বাড়ি চলে এসো। আবার তাহেরা ওর বাবার সাথে যাবে বলে সেখানে বাদ সাজে। সবাই বলে যে তুমি মায়ের কাছে থাকো, সকালে মায়ের সাথে যেও, কিন্তু সে কারো কোনো কথা শোনে না। সে যাবে তো যাবেই, অবশেষে তার মেয়েকে নিতে রাজি হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তা কাদা ভরা। বাবুল কাকা আস্তে আস্তে সাইকেল নিয়ে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগুনি গাছের বাগান পড়ে এবং তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। সে মেহগুনি বাগানের পাশ দিয়ে আসতে হবে, হঠাৎ সাইকেলটার চেইন পড়ে যায়। চেইনটা তোলার সময় লক্ষ্য করলো যে বাবলু কাকার পাশ দিয়ে একটা অবয়ব, একটা বিড়াল চলে গেল, কিন্তু বিষয়টা আমলে নেননি তিনি। আবার সাইকেল চালাতে লাগলেন। সে মেহগনি বাগানটার কাছে আসতেই আবার সাইকেলের চেইন পড়ে যায়। আবার সাইকেল থেকে নেমে চেইন তুলতে গেলেন আর লক্ষ্য করলেন যে সেই কালো বিড়ালটা যেটা একটু আগে তার পাশ দিয়ে গেল, সে অতটা পাত্তা দেয়নি। সে কারো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে যাচ্ছে। এবার একটু ভয় পেল বাবুল কাকা। তিনি বুঝতে পারলো যে এটা স্বাভাবিক কিছু না, কারণ সাইকেলে করে একটা মানুষ যত দ্রুত যেতে পারবে, বিড়াল তার ছোট পায়ে দৌড়েও কিন্তু অতটা দূরত্ব খুব কম সময় যেতে পারবে না। তো তিনি পরপর 2 বার এমনটা দেখলেন ফাঁকা একটা রাস্তার মাঝখানে যে একটা বিড়াল, বর্ষাকালে তাও আবার 2 বার তার পাশ দিয়ে চলে গেল। সে একটু ভয় পেয়ে গেল, বুঝলো যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করে তিনি আবারও দেখতে পেলেন যে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। মেহগুনি বাগানে সামনে এগোনো যাচ্ছে না। মেয়েকে এক হাতে ধরে সাইকেলটা ঠেলে বাগানের শেষ প্রান্তে আসতেই তার চোখ পড়ে একটা মেহগুনি ডালের দিকে। সেখানে দেখেন যে সাদা কাপড় পরা কিছু একটা বসে আছে, তবে সেটার কোনো মাথা তিনি ঠিক করে দেখতে পাচ্ছেন না। ভয়ে তার একেবারে কলজে শুকিয়ে আসছে। আর তিনি ভাবেন যে মেয়ে যদি এটা দেখে ভয় পায়, তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনে থেকে এনে সামনে কোলে করে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন। মেয়েকে বললেন যে মা, এখানে চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তারপর বাবুল কাকা সাইকেলটা নিয়ে দৌড়ে দৌড়ে ঠেলতে ঠেলতে মেহগুনির বাগানটা পেরোতিয়ে একটা খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবুল কাকা মেয়েকে নিয়ে সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন। তখন আবার দেখতে পান যে পুরো রাস্তায় কাফন পরা লাশ শুয়ে আছে। এটা দেখে তিনি সেখানেই থমকে যান, কিন্তু তিনি বুঝতে পারেন যে এটা আসলে তাকে ভয় দেখানোর জন্য জিনরা কোনো ছল করছে। তিনি ঠিক করেন যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় যেতে হবে। বাবুল কাকা বলে যে মা, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। অর্থাৎ তার যে মেয়ে ছিল তাকে সাথে সাথে বললো যে আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলো না। তারপর লক্ষ্য করলেন যে লাশগুলোর পাশ দিয়ে সামান্য একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে কোনো রকমের যাওয়া যাবে। বাবুল কাকা সেই লাশের পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া শুরু করলেন এবং সেই সময়ে সে অনেক মচা গন্ধ পাচ্ছিল। সে মেয়েও কিন্তু গন্ধ পাচ্ছিল। সে বলল যে বাবা, এটা কিসের গন্ধ? বাবুল কাকা বলে যে ও কিছু না মা, তুমি চোখ বন্ধ করে থাকো। সে সামনে যেতে তার স্ত্রী ডাক শুনলো। এবার ডাক শুনে মেয়ে বলে, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো। সেটা তার মেয়ে বলল। বাবুল কাকা বলল যে তুমি কিন্তু চোখ খুলবে না, আমি যাচ্ছি তার কাছে। তার গ্রাম আসতেই সে দেখলো যে বাঁশবাগানের মাথায় সেই মাথা কাটা অবয়বটা তাকে হাত ইশারা করে ডাকছে। বাবুল কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে থাকলো। তার বাড়ি কিছুটা সামনে আসতে একটা লোক দেখতে পায়। লোকটাকে সে পুরো ঘটনাটা খুলে বলে। পরে লোকটা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর বাবুল কাকা একজন হুজুরের কাছে যান এবং ঘটনাটি তাকে বলেন। তিনি বললেন, এটা তোমার কোনো ক্ষতি করতো না, জিনরা এই এলাকায় ছিল, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আর এর উপরে তুমি মরা বাড়ি থেকে আসছিলে, সেজন্য তুমি ভয় পাবে সেটাও আগেই জানতো। এরপরে সে কাকা এবং তার মেয়েকে পানি পড়া দেন। পানি পড়া খাওয়ার পরে তারা এখন পর্যন্ত আর কখনো এ ধরনের সমস্যার মধ্যে পড়েনি। তো
এই ছিল ঘটনাটি। টর্চের আলোটা যখন আমি ওই পাট ক্ষেতের আয়নার উপর ফেললাম, দেখলাম 4 হাত পায়ে ভর দিয়ে একটা কুচকুচে কালো অবয়ব অবিশ্বাস্য দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসছে। কিন্তু সবচেয়ে লোমহর্ষক দৃশ্যটি আমি দেখলাম ওটা মাত্র 5 ফুট দূরত্বে আসার পর। ওটার শরীরটা কুকুরের মতো বাঁকানো। ধর থেকে যে মাথাটা বের হয়ে আছে ওটা একটা মানুষের মাথা। একটা মাঝবয়সী লোকের মুখ, যার চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে, আর মুখটা কান অব্দি চেরা ছিল। সে আমার দিকে ছুটে আসতে আসতে এক ঝটকায় সোজা হয়ে মানুষের মতো 2 পায়ে দাঁড়ালো, কিন্তু তার হাঁটু দুটো উল্টো দিকে অর্থাৎ পেছনের দিকে বাঁকানো। সে তার 2 হাতের লম্বা কালো নখ দিয়ে আমার কলার চেপে ধরে তার পচা জলার মতো দুর্গন্ধযুক্ত মুখটা আমার মুখের কাছে এনে ফিসফিসিয়ে বলল, খাবো না, তোরে আমি কামড়াবো না, খালি আমার লগে তোরে চলতে হবে। দেখবি আমার বউ বাচ্চারা কেমনে মাটির নিচে ঘুমায়। তো এই ঘটনা 2022 সালের সেপ্টেম্বর মাসের দিকে। তিস্তা আর ব্রহ্মপুত্রের পানি তখন কমতে শুরু করেছে। চরের চারপাশ জুড়ে ঘন কাদা আর মাইলের পর মাইল জনমানবিহীন কাশবন আর পাটক্ষেত। এনজিওর একটা জরুরি অডিটের কাজে আমাকে কুড়িগ্রামের চিলমারি হয়ে ভেতরের একটা চরে যেতে হয়েছিল, যেটার নাম স্থানীয়রা বলতো উজান চর। চরের মানুষেরা সাধারণত খুব সন্ধ্যার আগেই যে যার ডেলায় বা ঘরে ফিরে যায়। সেদিন চরের মেম্বারের বাড়িতে মিটিং শেষ করতে করতে রাত প্রায় 8:30 বেজে গেল। মেম্বার সাহেব আমাকে বারবার অনুরোধ করলেন যে, সাফাহাত ভাই, আজকের রাতটা না হয় আমগো এখানে থাইকে যান, চরের রাত তো ভালো হয় না। কিন্তু পরদিন সকালে কুড়িগ্রাম সদরে আমার বড় স্যারের সাথে মিটিং থাকায় আমাকে ফিরতেই হতো। তাই আমি আর দেরি না করে ঘাট থেকে একটা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে রওনা হলাম। নৌকায় আমি আর একজন অল্প বয়সী ছোয়াল, মানে নৌকার মাঝি আর কি, তার নাম ছিল কাল্লু। চরের চারপাশটা এতটাই নিস্তব্ধ ছিল যে নদীর পানিতে লগে ফেলার ছপ ছপ শব্দটা যেন কানে দানবের নিঃশ্বাসের মতো শোনাচ্ছিল। যখন নৌকাটা চরের একটা সরু খালের ভেতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই নদীর পানি থেকে একটা তীব্র টক আর পচা গন্ধ ছাড়তে শুরু করলো। ঠিক তখনই চরের ভেতরে সেই বিশাল পাট ক্ষেতটার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হলো ভারী কোনো কিছু কাদা মাটির উপর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে। আমি কাল্লুকে জিজ্ঞেস করলাম, কাল্লু, ক্ষেতের মধ্যে ওটা কিসের শব্দ? তখন কাল্লু লগি চালানো বন্ধ করে দিল। লণ্ঠনের আবছানো দেখলাম ওর কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে এবং সে কাঁপতে কাঁপতে বলল, স্যার, লগে তো আটকায় গেছে। পানির নিচে, চরের মাটি না, নিচে মনে হতেছে অনেকগুলো মানুষ শুয়ে আছে। আমি বিরক্ত হয়ে আমার হাই পাওয়ারের রিচার্জেবল লাইটটা জেলে পাড়ের দিকে আলো ফেলালাম। আর তখনই আমার চোখের সামনে ঘটল সেই হাড় হিম করা ঘটনা যা আমি শুরুতেই শেয়ার করেছি। সেই চার পেয়ে অদ্ভুত মানুষটা চোখের পলকে ক্ষেত থেকে বের হয়ে আমার নৌকার ওপরে সে আছড়ে পড়ল। নৌকাটা প্রায় উল্টে যাওয়ার মতো উপক্রম হলো। কাল্লু একটা আত্মচিৎকার দিয়ে উল্টো দিকে নদীতে ঝাঁপ দিল। আমি একা ওই নৌকার ছোট ছুঁয়ের নিচে আটকা পড়ে গেলাম। ওই উল্টো হাঁটুর বিভৎস জিনিসটা আমার কলা ধরে টানতে টানতে নৌকার বাইরে নিয়ে আসছিল।
ওর গায়ের চামড়া ছিল খসখসে, আর ছোঁয়াটা ছিল চিতার আগুনের মতো গরম, অথচ বাতাস ছিল কনকনে ঠান্ডা। যখন সে আমাকে মাটির নিচে তার পরিবারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছিল, তখন ভয়ের চোটে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি স্পষ্ট দেখছিলাম নদীর তীরের কাদা মাটি ভেদ করে ছোট ছোট বাচ্চার মতো দেখতে কিন্তু দীর্ঘ নখওয়ালা আরও 4 থেকে 5টা অবয়ব মাথা তুলছে। তাদের সবার মুখমণ্ডল যদিও মানুষের মতো, কিন্তু তাদের চোখগুলো ছিল সম্পূর্ণ কুচকুচে কালো। আমি অবশ হয়ে যাওয়া হাতটা দিয়ে কোনো মতে আমার কোমরে থাকা লোহার টর্চ লাইটটা উঁচিয়ে ওই জিনিসটার চেরা মুখের উপর সজোরে ঢুকিয়ে দিলাম। অমনি একটা ধাতব ও কর্কশ চিৎকারে পুরো চর কেঁপে উঠল। জিনিসটা আমার কলার ছেড়ে দিয়ে ছিটকে নদীর কাদার মধ্যেই পড়ে গেল। আমি আর 1 সেকেন্ডও না ভেবে অন্ধের মতো নদীর কাদা ভেঙে চরের ভেতরের দিকে দৌড়ানো শুরু করলাম। তখনও পেছন থেকে আমি শুনতে পাচ্ছিলাম সেই চর পেয়ে দ্রুত ছুটে আসার থপ থপ শব্দ। আমি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মেম্বারের বাড়ির দিকে যাচ্ছিলাম। যখন আমি মেম্বার সাহেবের উঠানে এসে আছড়ে পড়লাম, তখন আমার মুখের রক্ত আর পুরো শরীর কাদার মাখামাখি। চরের জনদশেক মানুষ লাঠিসোঁটা আর মশাল নিয়ে ছুটে এলো, কিন্তু ততক্ষণে পিছনে এসে শব্দটা একদম প্রাকৃতির সাথে মিলিয়ে গেল। যখন আমি মেম্বার সাহেবের উঠানে এসে আছড়ে পড়লাম, তখন সবাই তো হতবাক হয়ে গেল এবং পরদিন সকালে কাল্লু মাঝিকে নদীর 1 কিলোমিটার ভাটিতে জীবিত উদ্ধার করা হয়। সে ভয়ে পুরোপুরি বোবা হয়ে গেছিল। মেম্বার সাহেব আমাকে চরের একটা কোণায় সেখানে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, সাফাত সাহেব, আপনি যে জান লইয়া ফিরছেন এটা আল্লাহর কারিশমা। 1954 সালের বড় বন্যায় ওই চরের একটা পুরো পরিবার ক্ষিতের চোটে নিজেদের মধ্যে কামড়াকামড়ি কইরা মরছিল। মাঠে দেওয়ার মানুষ ছিল না, সব এই কাদার নিচেই ডুবে গেছিল। তারপর থেকে প্রতি বছর এই ভাদ্র আশ্বিন মাসে নদীর পানি কমলে ওই তেজা আত্মাগুলো যারা হাত পায়ে ভর দিয়া চরে মানুষ খুঁজে বেড়ায় এবং মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে। আজও যখন আমি কোনো নিঝুম চরের পাশ দিয়ে যাই কিংবা বাতাসের কোনো পচা জলার গন্ধ পাই, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই উল্টো হাঁটুর 4 পেয়ে মানুষটা, যে খালের পাড়ে দাঁড়িয়ে এখনো নখ কামড়াচ্ছে আর হয়তো আমার জন্যই সে অপেক্ষাও করছে। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তাবদুত এফএম হতে যাচ্ছে আবারও আপনাদের একমাত্র প্রাণের বা ভালো লাগার একমাত্র জায়গা। আপনারা যদি এখন এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আগে যেভাবে ঘটনা শোনানো হচ্ছিল ঠিক একইভাবে আপনাদেরকে আবার ঘটনা শোনানো হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।